স্টুডেন্টস ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ম্যাট্রিক্সে যত অঙ্ক ছিল সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে। আজ তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হবে, ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা শুরু হবে। তো দেখো, ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা অনেক বড় আছে। তো আমাদের আজকে প্রথম চ্যাপ্টারটার যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো আজকে করানো হবে, যে ডিটারমিনেন্ট জিনিসটা কী, কীভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, সেই সব জিনিসগুলো আমরা আজকে শিখব। দেখো ফার্স্ট হেডিং দাও, ইন্ট্রোডাকশান বলে হেডিং দাও। ইন্ট্রোডাকশান দেখো, ডিটারমিনেন্ট জিনিসটা কি দেখো আগে। সাপোজ দুটো ইকুয়েশান দেওয়া আছে, ধরো a1x প্লাস b1 ইকুয়াল টু 0, আর আছে a2x প্লাস b2 ইকুয়াল টু 0। এবার এই দুটো ইকুয়েশান থেকে তোমাদের বললো যে এক্স এলিমিনেট করো। এক্স এলিমিনেট মানে কি, এক্স অপনয়ন করো। কি বললো তোমাদেরকে, বললো যে এই দুটো ইকুয়েশান থেকে এক্স অপনয়ন করো, এক্স এলিমিনেট করো। তো তোমরা কি করবে, এক্স এলিমিনেট করো। তোমরা সেই যখন ক্লাস 10-এ পড়তে তখন দুটো সমীকরণ দেওয়া ছিল, দেখবে এক্স ইকাল টু এ কস থিটা, ওয়াই ইকাল টু এ সাইন থিটা। এই দুটো সমীকরণ থেকে তোমরা থিটা এলিমিনেট করছিলে, যে এখানে কস থিটা সাইন থিটা মান বের করে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেখানে মানটা পুট করে তোমরা থিটা এলিমিনেট করতে। থিটা এলিমিনেট মানে কি, থিটা অপনয়ন করতে। ঠিক এখানেও সেরকমই, এখানে এক্স অপনয়ন করতে হবে, মানে একটা ইকুয়েশন নিয়ে আসবো যেখানে এক্স থাকবে না। সেইটা তোমরা কিভাবে করবে দেখো। সেটা তোমরা করার জন্য কি করবে, এখানে এই যে প্রথম ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে এক্সের মান বের করবে, সেই এক্সের মানটা দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে দিবে। কি বললাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা ক নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তোমাদের বললো 1 ও 2 থেকে এক্স এলিমিনেট করো, এক্স অপনয়ন করো। তখন কি করবে তোমরা, প্রথম সমীকরণ থেকে এক্সের মান বের করবে। প্রথম সমীকরণ থেকে এক্সের মান কী করে বের করবে দেখো, এটা হচ্ছে a1x আছে, তাহলে a1x, তাহলে b1টা ওদিকে গেলে কত হবে, মাইনাস b1। তাহলে x সমান কত হবে, x ইকাল টু মাইনাস b1 বাই a1। এই এক্সের মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেবো। দ্বিতীয় সমীকরণে কত আছে, a2x আছে, এক্সের জায়গায় কত বসাবো, মাইনাস b1 বাই a1 প্লাস b2 ইকাল টু 0। দেখো এটাই, দেখো এক্স আর ওয়াইয়ের অপনীত সমীকরণ বেরিয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে একটু মডিফাই করে দেবো, যে এখানে বাই ওয়ান আছে, a1 দিয়ে গুণ করে দেবো। a1 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস a2 b1, এখানে a1 দিয়ে গুণ করলে a1 b2 সমান 0 আছে এখানে। আচ্ছা, এটাকে আগে লিখে দাও, অর a1 b2 মাইনাস a2 b1 সমান 0। এটাই হচ্ছে এক্স আর এক্স এলিমিনেট করে সমীকরণ। এবার দেখো, এবার যেটা বলছি, এক্স অপনয়ন করে সমীকরণটা কীভাবে বাড়ালো, এইটা বেরোলো। আচ্ছা, এইটা বের করতে হলে আমাদের অনেক কিছু করতে হচ্ছে। ওখানে এক্সের মান বের করে সেই এক্সের মানটা আমাদের দ্বিতীয় সমীকরণে বের করছি। দ্বিতীয় সমীকরণে বের করার পর আমরা এক্স অপনীত সমীকরণটা আমরা পেয়েছি। বাট আমি এটাকেই আমরা এইভাবে লিখে দিতে পারি, যে এখানে এক্সের সহগ কত, a1 বাই a2। এটাকে আমরা এত কিছু না করে এই চিহ্ন দিয়ে a1 a2, আর এখানে কত আছে b1 b2 সমান 0, এইভাবে লিখে এইটা যদি মান বের করি দেখবে এটাই আসবে। এই ভ্যালুটা আমরা ডাইরেক্ট এরকম আকারে লিখতে পারি। এইটাই হচ্ছে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টের দ্বারা আমরা কি করলাম, ডিটারমিনেন্টের দ্বারা এক্স অপনীত সমীকরণটা আমরা ডাইরেক্ট নির্ণয় করে নিতে পারলাম। এইটা হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন। এখানে আমরা এটা কিভাবে সলিউশন করব, এইভাবে গুণ করব, a1 b2 মাইনাস b1 a2, দেখো এটাই চলে আসবে। তো সুতরাং কোনো একটা সিস্টেম ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা এক্স অপনীত সমীকরণটা আমরা ডিটারমিনেন্টের দ্বারা ডাইরেক্ট নির্ণয় করে নিতে পারি, যেটা আমরা এত কিছু প্রসেস না করে ডাইরেক্ট আমরা এক্স অপনীত সমীকরণটা এইভাবে নির্ণয় করতে পারি। আমি তোমাদের আরও একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এটা একটা এক্সাম্পল হলো, এটা একটা এক্সাম্পল। আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, সেকেন্ড একটা এক্সাম্পল, সেখানে এক্স ওয়াই জেড এরকম 3টা আছে। সাপোজ দিল a1x b1y প্লাস c1z ইকুয়াল টু 0, আরটা দিল a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0, আরটা দিল a3x
B3y C3z ইকুয়াল টু 0। তো এই তিনটা ইকুয়েশন থেকে তোমাদের বললো যে XYZ অপনীত সমীকরণটি বের করো, মানে XYZ এলিমিনেট করো। তখন তোমরা কি করবে? তখন তোমরা এই দুটো ইকুয়েশন থেকে x আর y এর মান বের করবে, সেই XYZ এর মান বের করবে, সেই XYZ এর মানটা ফার্স্ট ইকুয়েশনে পুট করে দিবে। পুট করে দিলেই দেখবে তোমরা XYZ অপনীত সমীকরণটা পেয়ে যাবে। কি বললাম? এখানে তোমাদের বললো যে XYZ অপনীত সমীকরণটি বের করো। এখানে যেমন x অপনীত সমীকরণ বের করেছি, ঠিক এখানেও তোমাদের বললো যে XYZ অপনীত সমীকরণটা বের করো। তখন কিভাবে করবে দেখো, এই দুটোকে আমরা করব, বজ্রগুণন করব। বজ্রগুণন মানে কি হবে? x বাই y বাই z বাই। তো এখানে যখন বজ্রগুণন লাগাবো, তো এইটার x বাই যখন লিখবো তখন এইটাকে চাপা দেবো, এই ধারটা চাপা হবে, তাহলে এইটা গুণ হবে B2C3 মাইনাস B3C2। এবার ওয়াইয়ের নিচে যখন লিখবো তখন ওয়াইটা চাপা দেবো, এইটা চাপা দেবো, তাহলে এইটা চাপা দিলে কত হবে? এইভাবে গুণ হবে A3C2 মাইনাস A2C3। এবার এটাকে চাপা দেবো, জেডের নিচে যখন লিখবো তখন এইটাকে চাপা দেবো, এটাকে চাপা দিলে কত হবে? A2B3 মাইনাস A3B2। এবার দেখো XYZ এর মান আমরা পেয়ে গেলাম। XYZ এখনও পাইনি, জাস্ট অনুপাত পেয়েছি। এটাকে আমরা যদি কে ধরে নিই তখন x এর মান কত হবে? কে ইন্টু এক্স, এটা সমান কে হয়ে যাবে। তখন x এর মান কত হবে? কে ইন্টু এটা হবে, y এর মান কে ইন্টু এটা হবে, z ইকুয়াল টু কে ইন্টু এটা হবে। তো এবার দেখো এই XYZ এর মানটা আমরা ফার্স্ট ইকুয়েশনে পুট করে দেবো। ফার্স্ট ইকুয়েশনটা কত আছে দেখো, অতএব ফার্স্ট ইকুয়েশনটা আছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু 0, অর a1 এক্সের জায়গায় কত লিখবো? এক্সের জায়গায় এইটা লিখবো। এইটা মানে কত? এটা সমান যদি কে ধরে নিই তখন এক্সের জায়গায় কত হবে? x ইকুয়াল টু কে ইন্টু এটা হবে। বলে দিচ্ছি দেখো, এটা যদি আমরা কে ধরি, আমরা লিখছি না কে ধরলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। এটা সমান কে ধরে নিলাম, তাহলে x সমান কত হবে? এটা সমান কে, তাহলে x সমান কে ইন্টু এইটা হবে। তাহলে কে ইন্টু এইটা, কে এটা লিখছি না, B2C3 মাইনাস B3C2। এখানে কে লিখে দিতাম, কে ইন্টু এটা হতো। আচ্ছা, কেটা কেন লিখছি না আমি একটু পরে বলছি। এবার দেখো প্লাস B1 y বলতে কত? y সমান এটা ইন্টু কে হবে, তাহলে কে ইন্টু এইটা আসবে, তাহলে কে ইন্টু কেটা লিখছি না, A3C2 মাইনাস A2C3 প্লাস C1 z বলতে কত? z ইকুয়াল টু কে ইন্টু এটা হবে, কে ইন্টু এটা বলতে কত? A2B3 মাইনাস A3B2 সমান 0। আচ্ছা দেখো, প্রত্যেক ক্ষেত্রে কে থাকবে, এটার ক্ষেত্রেও কে থাকবে, এটার ক্ষেত্রেও কে থাকবে, এটার ক্ষেত্রেও কে থাকবে। সেই কেটা কমন নিলে কত হবে? কেটা গুণ আছে, ওদিকে গিয়ে 0 বাই কে হইবে, মানে 0ই হয়ে যাবে। সেই জন্য কেটা লিখে আর বড় করছি না। অর a1 B2C3 মাইনাস B3C2। আচ্ছা, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে? মাইনাস B1 ইন্টু A2C3 মাইনাস A3C2 প্লাস C1 ইন্টু A2B3 মাইনাস A3B2 সমান 0। দেখো আমরা XYZ এর অপনীত সমীকরণটা নির্ণয় করে ফেললাম। ঠিক একই রকমভাবে এই যে XYZ এর অপনীত সমীকরণটা এত বড় আকারে করলাম যে প্রথমে XYZ এর মানটা বের করে সেই XYZ এর মানটা আমরা ফার্স্ট ইকুয়েশনে পুট করলাম, কিংবা প্রথম দুটো ইকুয়েশন থেকে XYZ এর মান বের করে আমরা তৃতীয় ইকুয়েশনে পুট করতে পারি। সবই একই হবে, একই অ্যান্সার আসবে। তো এত কিছু না করে এটাকেই আমরা এইখানে যেমন ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করেছি, ঠিক এখানেও আমরা ডিটারমিনেন্টের আকারে প্রকাশ করে তার যদি সিম্পলিফাই করি সেখানেও দেখবে এই ইকুয়েশনটাই আসবে। কি বললাম? এই তিনটা ইকুয়েশনের যে সহগগুলো আছে, এখানে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ আর যে এই যে সহগগুলো আছে এগুলোকে আমরা ডিটারমিনেন্টের আকার লিখে দিলে সেটা যদি সলিউশন করি দেখবে XYZ এর অপনীত সমীকরণটা এটাই আসবে। মানে এটাই বলছি, এত কিছু না করে এই যে এতক্ষণ করলাম এটাকেই আমরা ডিটারমিনেন্টের আকারে লিখতে পারি। ডিটারমিনেন্ট এখানে দেখো A1 B1 C1 A1 B1 C1 A2 B2 C2 A2 B2 C2 A3 B3 C3 A3 B3 C3 সমান 0।
এইটা সিম্পলিফাই করে দেখবে। আচ্ছা, এটা আমি কীভাবে সিম্পলিফাই করতে হয় সেগুলো আমি সবই শেখাবো, পরে শেখাবো আর পরেই শেখাবো। এইটা সিম্পলিফাই করে দেখবে যে রেজাল্ট আসবে ঠিক এটাই আসবে, এটাই দেখবে করে দেখবে এই রেজাল্টই আসবে। তো কি করলাম আমরা ডিটারমিনেন্ট দ্বারা হচ্ছে এই যে এক্স ওয়াই জেডের এলিমিনেট সমীকরণটা নির্ণয় করেছি, অমনি নর্মালি যে এই যে সমীকরণটা নির্ণয় করেছিলাম সেটা আমরা ডিটারমিনেন্ট দ্বারা সহজেই নির্ণয় করতে পারি। এটাই ডিটারমিনেন্ট জিনিসটা হচ্ছে এটাই, যে কিভাবে ডিটারমিনেন্ট আসছে সেটা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশান। এবার দেখো, এবার তোমাদের যেটা পড়বো যে ডিটারমিনেন্ট কোথায় কোথায় ইউজ হয়, নর্মালি আমরা কোথায় কোথায় ইউজ করি। দেখো অনেক জায়গায় ইউজ করা হয়, নর্মালি আমরা যেগুলো শিখবো সেগুলো এখানে বলছি যে ডিটারমিনেন্ট এইসব জায়গায় ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ইউজ হয়। তো হেডিং দাও যে ডিটারমিনেন্ট কোথায় কোথায় ইউজ হয়। ডিটারমিনেন্ট কোথায় কোথায় ইউজ হয় মানে ব্যবহার হয়, ব্যবহার হয়। তো দেখো ফার্স্ট যেটা বলছি যে ধরো তিনটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তিনটা কী দেওয়া আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তিনটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি, ধরো এরকম টাইপের আছে, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, আরটা ধরো a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, আরটা ধরো a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। এই তিনটা হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এইগুলোকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এবার দেখো এইগুলো যদি তোমাদের এক্স ওয়াই জেড নির্ণয় করতে বললো, কার কার মান নির্ণয় করতে বললো, তোমাকে বললো এক্স ওয়াই জেডের মানটা কত হবে বের করো। তোমরা কি করবে, এইটা থেকে এইটাকে অপনয়ন টাইপের করে ওয়াইকে এলিমিনেট করে দিবে, এইটা থেকে এইটা অপনয়ন করে ওয়াইকে এলিমিনেট করে দিবে, তারপরে যে দুটো ইকুয়েশন পাবে সেই দুটো ইকুয়েশনকে আবার অপনয়ন করে তোমরা এক্স ওয়াই জেডের মান বের করবে। মানে যে অপনয়ন পদ্ধতি আমরা জানি সেই পদ্ধতিতে আমরা এক্স ওয়াই জেড মান এখানে বের করতে পারবো, কিন্তু সেখানে অনেক জটিল হয়ে যাবে। কি বললাম, আমরা অপনয়ন দ্বারা এখানে এক্স ওয়াই জেডের মান বের করতে পারবো, বাট অপনয়ন দ্বারা অঙ্কটা দেখবে অনেক জটিল আকার হয়ে যাবে। অপনয়ন ক্ষেত্রে আমরা দুটো থাকলে আমরা সহজে করে দিতাম যে এক্স প্লাস 3y সমান 5, 2x মাইনাস ওয়াই সমান 9, এরকম দুটো ইকুয়েশন থাকলে অপনয়ন দ্বারা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। কিন্তু যখন এরকম তিনটা সিস্টেম ও লিনিয়ার ইকুয়েশন চলে আসবে, এক্স ওয়াই জেড দিয়ে আসবে, তখন অপনয়ন দ্বারা করতে কিন্তু অনেক অসুবিধা হবে। তো সেই জন্য আমরা ডিটারমিনেন্টের দ্বারা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে এটা আমরা ডিটারমিনেন্টের দ্বারা তোমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে ক্র্যামার্স রুল বলে একটা আছে, সেই ক্র্যামার্স রুলের সাহায্যে আমরা এক্স ওয়াই জেডের মান সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, যখন এরকম তিনটে থাকবে তখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকবে, তখন এক্স ওয়াই জেডের মানটা অপনয়ন দ্বারা অনেক জটিল হয়ে যাবে। তো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে ক্র্যামার্স রুল দ্বারা সহজে নির্ণয় করতে পারবো, যেটা আমি তোমাদের পরে দেখাবো। ক্র্যামার্স রুল লাস্টে আছে তোমাদের। আর কোথায় কোথায় ডিটারমিনেন্ট আমরা ব্যবহার করব নর্মালি, দেখো প্রথমেই দেখেছিলাম যে এরকম যদি ইকুয়েশন থাকে যে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0, a3x b3y c3z ইকুয়াল টু 0। তো এই তিনটাকে এক্স ওয়াই জেড অপনীত সমীকরণটা যদি নির্ণয় করি, এক্স ওয়াই জেড অপনীত সমীকরণ যদি বের করতে বলে তো ডাইরেক্ট আমরা ডিটারমিনেন্টের দ্বারা নির্ণয় করতে পারবো, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে অপনীত সমীকরণটা কীভাবে হবে। এখন ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়াল টু 0, এইভাবে আমরা এক্স ওয়াই জেড অপনীত সমীকরণটা ডাইরেক্ট আমরা ডিটারমিনেন্টের দ্বারা বের করতে পারবো। তো এই দুটোই আমরা
ডিটারমিনেন্টের অ্যাপ্লাই শিখবো এখানে। তাছাড়া আরও আছে তোমাদের হায়ার এডুকেশানে, আরও ডিটারমিনেন্টের অ্যাপ্লাই অনেক জায়গা আছে, সেগুলো আমরা এখানে নিয়ে আলোচনা করবো নি। এবার চলে আসো, এবার তোমাদের শেখাবো যে ডিটারমিনেন্ট জিনিসটা কি, যে হোয়াট ইজ ডিটারমিনেন্ট। আচ্ছা, এতক্ষণ আমরা কি শিখলাম? এতক্ষণ তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম যে ডিটারমিনেন্ট যে কিভাবে কি হয়, কোথা থেকে এসছে, সেইগুলো আমরা এতক্ষণ শিখেছিলাম। তো দেখো, ওইটা তোমাদের না জানলেও হবে, জাস্ট একটা ইন্ট্রোডাকশান টাইপের দিয়েছি যে ডিটারমিনেন্ট জিনিসটা কোথা থেকে কী এসছে, সেটাই একটা ইন্ট্রোডাকশান, আর কিছু নয়। ওটা যদি তোমরা নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার আসল ডিটারমিনেন্টের যেগুলো আছে কনসেপ্ট আছে সেগুলোতে আমরা আসছি। তো হেডিং দাও, হোয়াট ইজ ডিটারমিনেন্ট। হেডিং দাও, হোয়াট ইজ ডিটারমিনেন্ট। দেখো, ডিটারমিনেন্ট জিনিসটা আর কিছুই নয়, একটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্সকেই আমরা ডিটারমিনেন্ট বলবো। কি বলবো? একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ধরো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সকে এইভাবে লেখা যায়। এখানে এই ম্যাট্রিক্সটা কি স্কোয়ার ম্যাট্রিক্স, মানে 3x3 হতে পারে, 2x2 হতে পারে, এগুলো সব স্কোয়ার ম্যাট্রিক্স যার রো আর কলাম সেম আছে। কি বললাম? এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার রো আর কলাম সেম, মানে 3x3, 4x4, 2x2, এইসব ম্যাট্রিক্সকে কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিনেন্ট বলতে পারি, স্কোয়ার ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট বলা হবে। এটা হচ্ছে ডিটারমিনেন্ট চিহ্ন। যদি ওই স্কোয়ার ম্যাট্রিক্সটা একটা ফিক্সড ভ্যালুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, একটা রিলেশানে থাকে। কি বললাম? যদি এই স্কোয়ার ম্যাট্রিক্সটা কি থাকে, একটা ফিক্সড ভ্যালু এর সাথে সম্পর্কযুক্ত থাকে, তবে ওই ধরনের স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিনেন্ট বলবো। কি বললাম? একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে তখনই ডিটারমিনেন্ট বলবো যদি স্কোয়ার ম্যাট্রিক্সটা একটা ফিক্সড ভ্যালু দেয়, মানে ফিক্সড ভ্যালুর সঙ্গে একটা সম্পর্ক থাকে, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকেই আমরা ডিটারমিনেন্ট বলা হয়। আর এটা হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন। এবার চলে আসো, ডিটারমিনেন্ট তোমরা কত ধরনের হয়, যে 1x1 হয়, 2x2 হয়, 3x3 হয়। তো আমরা আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম 3x3 পর্যন্ত ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। 3x3-এর থেকে বেশি ডিটারমিনেন্ট আমরা এখানে আলোচনা করব না। তো হেডিং দাও, ফার্স্ট হেডিং দাও যে 2x2 স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয়। 2x2 স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয়। সাপোজ 2x2 একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স ABCD। তো এটা কি? এটা 2x2 ম্যাট্রিক্স, কারণ এর দুটা রো, দুটা কলাম। তো এই 2x2 ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করব। অতএব ডিটারমিনেন্ট A সমান, আচ্ছা এটা হচ্ছে ডিটারমিনেন্ট চিহ্ন। তো এই ম্যাট্রিক্সটা আমরা ডিটারমিনেন্ট বের করছি, তাহলে ডিটারমিনেন্ট A মানে এইটা ডিটারমিনেন্ট করব, তাহলে এখানে ম্যাট্রিক্স চিহ্ন থাকবে না, এখানে ডিটারমিনেন্ট চিহ্ন থাকবে, ABCD। এইভাবে হবে। কি করলাম? এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, এই 2x2 ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করব। তো এই 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হলে এখানে ডিটারমিনেন্ট চিহ্ন দিতে হবে। তাহলে A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতেছি, তাহলে A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে এটা হচ্ছে ডিটারমিনেন্ট চিহ্ন আসবে। তো এধারটা ম্যাট্রিক্স চিহ্ন না হয়ে এখানে ডিটারমিনেন্ট চিহ্ন আসবে। এটা হচ্ছে কত? 2x2 হচ্ছে ডিটারমিনেন্ট। এবার চলে আসো, আর ক্যালকুলেশন কীভাবে করব? এইভাবে কোনাকুনি গুণ হবে, এখানে কোনাকুনি এইভাবে গুণ হবে। তো প্রথমে কত হবে? AD, এইভাবে গুণ হবে AD, আর এইভাবে যখন গুণ হবে মাইনাস আসবে, মাইনাস BC। কি বললাম? 2x2 ডিটারমিনেন্টের মান কীভাবে নির্ণয় করব? এইভাবে কোনাকুনি গুণ হবে AD মাইনাস BC। যখন এরকম গুণ হবে তখন এরকম AD মাইনাস BC হবে। এটা হচ্ছে 2x2 ডিটারমিনেন্টের ভ্যালু বের করার নিয়ম। এভাবেই, যেমন আমি একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেমন একটা এক্সাম্পল দিয়ে লিখো, এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এই একটা ম্যাট্রিক্স 3, 5, 7, 9। তো এই A ম্যাট্রিক্সে এটা কত? 2x2 ম্যাট্রিক্স। অতএব এই A/A ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট A = ডিটারমিনেন্ট চিহ্ন দেবো 3, 5, 7, 9। এখানে কত? 9, 3,
27, এইভাবে গুণ হবে, 9 3 27, মাইনাস আসবে মাইনাস 7 5 35, 27 মাইনাস 35 কত হয়? -8। এটাই হচ্ছে 2/2 ক্রমের ডিটারমিনেন্টের ভ্যালু বের করা, এটাই নিয়ম। এবার চলে আসো, আচ্ছা 1/1 ডিটারমিনেন্টের কি ভ্যালু বের করা যায়? অবশ্যই বের করা যায়। 1/1 মানে কত? যার একটা রো আর একটা কলাম। তো এখানে হেডিং দাও যে একই রকম 1/1 স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নয়, 1/1 স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয়। এবার দেখো 1/1 একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমরা ধরছি, এ একটা ম্যাট্রিক্স ধরো -7। আচ্ছা -7 মানে কি বোঝাচ্ছে? এর রো হচ্ছে একটা, কলাম হচ্ছে একটা, তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স? 1/1 ক্রমের ম্যাট্রিক্স। এবার এই 1/1 ক্রমের ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব। অতএব ডিটারমিনেন্ট এ সমান ডিটারমিনেন্ট অফ এইটা ডিটারমিনেন্ট -7 সমান। আচ্ছা একটা কথা বলে রাখি, তোমরা ক্লাস 11 যে মডিউলাস চিহ্নটা শিখেছো, মডিউলাস মানে কি শিখেছো? মডিউলাস চিহ্নটা ঠিক এরকম, যদি মডিউলাস -7 থাকতো তখন তার ভ্যালু 7 আসতো। মডিউলাস মানে কি? যে ঋণাত্মক ভ্যালুকে সে পজিটিভ বানিয়ে দিবে, সেটা হচ্ছে মডিউলাস চিহ্ন। আচ্ছা মডিউলাসের চিহ্ন আর ডিটারমিনেন্টের চিহ্ন কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। তোমরা তাহলে বুঝবে কী করে এটা ডিটারমিনেন্ট দিয়েছে না মডিউলাস দিয়েছে? দেখো এটা চেনার কোনো নিয়ম নেই, তোমরা কোশ্চেন দেখে বুঝতে হবে যে এটা ডিটারমিনেন্ট অঙ্ক না মডিউলাসের অঙ্ক। এটা দেখে তোমাদের বুঝতে হবে যে এটা কার চিহ্ন, ডিটারমিনেন্ট চিহ্ন এখানে বোঝাচ্ছে না মডিউলাস চিহ্ন বোঝাচ্ছে, জাস্ট এটুকুই, নাহলে কোনো পার্থক্য নেই, দুটো চিহ্ন একই। তো এটা হচ্ছে যদি আমরা মডিউলাস বের করি, মডিউলাস -7 মান হচ্ছে +7 হইবে, মডিউলাস মানে নেগেটিভ ভ্যালুকে সে পজিটিভ করে দিবে। বাট এখানে ডিটারমিনেন্টের ভ্যালু বলতে এখানে -7 যদি ডিটারমিনেন্ট বের করি -7ই আসবে, এখানে কিন্তু +7 আসবে না। এটা কিন্তু মডিউলাস নয়, এটা ডিটারমিনেন্ট চিহ্ন, যেহেতু ডিটারমিনেন্ট অঙ্ক হচ্ছে সেই জন্য ডিটারমিনেন্ট চিহ্ন এখানে ধরতে হবে। তো এটাই হচ্ছে 1/1 ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয়। এবার দেখো আমরা 1/1 ডিটারমিনেন্টের কীভাবে মান বের করতে হবে সেটা শিখলাম, 2/2 ডিটারমিনেন্টের কীভাবে মান বের করতে হবে সেটা শিখলাম। এবার চলো 3/3 ডিটারমিনেন্টের কীভাবে মান বের করব। তাহলে 3/3 ক্রমের যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তার কীভাবে ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো সেটা হেডিং দাও। তো লিখবে 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান নির্ণয়, ডিটারমিনেন্ট এর মান নির্ণয়। 3/3 সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই একটা ম্যাট্রিক্স, এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 3/3। তো এই ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করব। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কীভাবে বের করব? অতএব লিখবো অতএব, তো এর আমরা ডিটারমিনেন্ট বের করলে অতএব ডিটারমিনেন্ট অফ এ সমান, ডিটারমিনেন্ট চিহ্ন দিব, তারপরে এটা লিখবো এ বি সি যেমন আছে থাকবে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এবার দেখো এর ভ্যালু কীভাবে নির্ণয় করব। দেখো আমরা ডিটারমিনেন্টের ভ্যালু যে কোনো রো কিংবা যে কোনো কলামের সাপেক্ষে আমরা এক্সপেন্ড করতে পারি। এখানে দেখো এখানে কি আছে, দেখো আমরা এই রোয়ের সাপেক্ষে এক্সপেন্ড করতেছি। এই রোয়ের সাপেক্ষে মানে কি? R1 এর সাপেক্ষে, এটা হচ্ছে R1, এটা ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3 মানে কি থার্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। এই রোয়ের সাপেক্ষে আমরা এক্সপেন্ড করছি। এই রোয়ের সাপেক্ষে যখন আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা নির্ণয় করবো তখন ফার্স্ট এলিমেন্ট কি আছে? এ আছে, তাহলে কীভাবে লিখবো? এ লিখবো, এ লিখে এ বরাবর রো আর কলাম চাপা দেবো। এ বরাবর রো কী আছে? এইটা আছে আর এইটা আছে। তো এই এলিমেন্টের রো আর কলাম কী আছে? এইটা রো এইটা কলাম আছে, তাহলে এটাকে চাপা দেবো। তাহলে কী পড়ে থাকবে? ই এফ এইচ আই, ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে ই এফ এইচ আই। তারপরে এই রোয়ের সাপেক্ষে এক্সপেন্ড করতেছি, তাহলে এই রোয়ের সেকেন্ড এলিমেন্ট কী আছে? বি আছে, এখানে -বি দেবো। দেখো -বিটা কোথা থেকে এলো? এখানে দেখো আমি বলতেছি যে এইগুলোর হচ্ছে একটা চিহ্ন আছে,
এই যে প্রথম এলিমেন্টটা আছে, এই প্রথম এলিমেন্টের চিহ্ন হচ্ছে প্লাস। এই যে সেকেন্ড এলিমেন্টটা আছে, প্রথম এলিমেন্টের চিহ্ন হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা 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 হচ্ছে প্লাস। এইভাবে হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই চিহ্নটা আমরা কীভাবে পেলাম? দেখো, এই চিহ্নগুলো নির্ণয় করার জন্য আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? -1 i প্লাস জে, এই রুল দ্বারা আমরা এই চিহ্নগুলো নির্ণয় করতে পারি। কি বললাম? -1 মাথায় i প্লাস জে, এই রুল দ্বারা আমরা যে কোনো এলিমেন্টের আগে চিহ্নটা কী হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। সাপোজ ধর এই এলিমেন্টের চিহ্ন কী হবে? এই যে এই যে এলিমেন্টটা কত নম্বর রো কত নম্বর কলাম আছে? এটা হচ্ছে 3 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে এখানে i এর মান 3। এই এইচ এলিমেন্টের কত নম্বর রো আছে? এই এইচ এলিমেন্টের 3 নম্বর রো আর 2 নম্বর কলাম আছে। তাহলে i এর মান 3, এখানে 3 বসাবো। জে এর মান 2, 3 + 2 কত হয়? 5। তাহলে -1 এর মাথায় 5 মানে কত? -1কে 5 বার গুণ। তাহলে -1কে 5 বার গুণ করলে কত হয়? মাইনাস আসে, সেই জন্য এটা হচ্ছে মাইনাস চিহ্ন এসছে। সাপোজ এইটা দেখো, এটা হচ্ছে 2 নম্বর রো 1 নম্বর কলাম। তাহলে এখানে i এর মান হচ্ছে 2, জে এর মান হচ্ছে 1। তাহলে এখানে 2 + 1 পুট করবো, 2 + 1 মানে কত? 3। -1 এর মাথায় 3 কত হয়? মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস আসবে। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমরা চিহ্ন নির্ণয় করতে পারি এই নিয়মের দ্বারা, -1 মাথায় i প্লাস জে। তাছাড়া দেখো 3 নম্বর 3/3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই যে এলিমেন্টগুলো আছে কর্ণ বরাবর, দেখো কর্ণ বরাবর এলিমেন্টগুলো দেখো পজিটিভ চিহ্ন আছে। এটাও একটা মনে রাখার নিয়ম আছে। 3/3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে কর্ণ বরাবর এলিমেন্টগুলো দেখো প্রত্যেকটা পজিটিভ চিহ্ন আর বাকিগুলো সব নেগেটিভ চিহ্ন, এইভাবে হয়। এবার দেখো -b লিখলাম, -b বরাবর সেকেন্ড, -b মানে কোনটা? এই এলিমেন্ট বরাবর রো আর কলাম কি আছে? এইটা আছে, এইটা আছে, এটাকে চাপা দেবো। এই এলিমেন্ট বরাবর এইটা আর এইটা চাপা দেবো। এইটা আর এইটা চাপা দিলে কি পড়ে থাকবে? DFGI। তাহলে লিখবো DFGI। তারপরে কি আছে? সি আছে, প্লাস সি দেবো। এখানে চিহ্ন কি আছে? প্লাস সি চিহ্ন দিয়ে কী হবে? সি বরাবর রো আর কলাম কী করে দেবো? চাপা দেবো। সি বরাবর রো আর কলাম এইভাবে চাপা দেবো। চাপা দিলে কী থাকে? DEGH হবে, DEGH। এটা কার সাপেক্ষে করলাম? R1 এর সাপেক্ষে এক্সপেন্ড করলাম। এক্সপেন্ড R1 রো, R1 রো এর সাপেক্ষে আমরা এটাকে এক্সপেন্ড করলাম। এবার এর ভ্যালু কীভাবে নির্ণয় করব? সমান a ইন্টু, আমি কী বলছিলাম, এরকম কণাকণি গুণ হবে। এটা 2/2 ডিটারমিনেন্ট হয়ে গেছে, এবার কণাকণি গুণ হবে। EI মাইনাস HF, এখানে -b ইন্টু DI মাইনাস GF প্লাস C ইন্টু, এইভাবে গুণ হবে DH মাইনাস GE। এটাই। এবার দেখো আমরা যে ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে যে R1 এর সাপেক্ষে যে এক্সপেন্ড করতে হবে তার কোনো মানে নেই। আমরা যে কোনো রো কিংবা যে কোনো কলামের সাপেক্ষে আমরা এক্সপেন্ড করতে পারি। আমরা এই রো এর সাপেক্ষে এক্সপেন্ড করতে পারি, তখন এই রো এর সাপেক্ষে করলে এখানে ডি হবে। তাহলে ডি বরাবর রো আর কলাম চাপা দেবো, ডি বরাবর রো আর কলাম চাপা দিলে এইটা হবে BC, এই যাই হবে, তারপরে প্লাস ই আসবে। আচ্ছা, এখানে ডি এখানে এর জায়গায় -d হতো, তো -d হলে এখানে -d লিখতাম। আর এখানে কত হতো? এখানে ই আছে, এখানে প্লাস ই লিখতাম। এখানে সি আছে, এখানে কত লিখতাম? -f লিখতাম। তো এইখানটা কী হতো? তখন এফ বরাবর রো আর কলামকে চাপা দিতাম, বাকিটা এইভাবে লিখতাম ABGH, এইখানটা লিখতাম ABGH, এরকম লিখতাম। তো সুতরাং আমরা যে কোনো রো কিংবা যে কোনো কলামের সাপেক্ষে আমরা ডিটারমিনেন্টকে আমরা এক্সপেন্ড করতে পারি। তাহলে এখানে লিখে রাখতে পারো যে এনি রো অথবা কলাম, এনি রো অথবা কলামের সাপেক্ষে ডিটারমিনেন্টকে এক্সপেন্ড করতে পারি। ডিটারমিনেন্টকে এক্সপেন্ড করতে পারি। এক্সপেন্ড মানে কি? ভাঙতে পারি। এক্সপেন্ড করতে পারি। প্রত্যেক ক্ষেত্রে ভ্যালু দেখবে একই আসবে। এবার দেখো, এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দেখালাম, ABCD দেখালাম। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমি সংখ্যা দিয়ে দেখাচ্ছি। সাপোজ একটা ধরো ডিটারমিনেন্ট বের করতেছি, সমান 1 3 5 7 2 0 4 6 9, এটার ভ্যালু বের করব। সমান কি করব? দেখো এখানে এরকম বরাবর করব, 1 লিখে কি করব? 1 বরাবর রো আর কলাম কি করব? চাপা দিব। তাহলে কত পড়ে থাকবে? 2069
2069 এখানে আসবে -3 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে 7049 এখানে এটা আসবে +5 বরাবর রো আর কলাম কী করবো চাপা দেবো, তাহলে 7246 এভাবে হবে। এবার এটা ক্যালকুলেশন করবো 1 × 9 × 18 - 0 18 - 0 -3 9 × 7 63 - 0 +5 × 7 × 42 -8। এবার এটাকে তোমরা নিশ্চয়ই সিম্পলিফাই করতে পারবে এইভাবে হবে। আচ্ছা, তাছাড়া তোমরা এভাবে করতে পারো যে এই কলামের সাপেক্ষে করতে পারো, তখন কত হবে, এই কলামের সাপেক্ষে করলে দেখবে এটা কত আসবে 5 × এই কলামের সাথে 5 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত 7 7 × 42, এবার ডাইরেক্ট করে দিচ্ছি 7 × 42 -8 42 -8। তারপরে এখানে 0, আচ্ছা এখানে কত প্লাস প্লাস, এখানে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, তাহলে কত -0 × আচ্ছা 0-র সঙ্গে যা কিছু 0 বরাবর রো আর কলাম কী করবো চাপা দেবো, তাহলে রো আর কলাম চাপা দিলে কত হয় 6 - 12 6 - 12, তারপরে কত হবে, এটা কত হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস +9 × কত হবে, এখানে কোনাকুনি গুণ হবে 2 - 21 2 - 21। এটা কার সাপেক্ষে করলাম, C3 সাপেক্ষে 3 নম্বর কলামের সাপেক্ষে এক্সপেন্ড করলাম। আর এটা কার সাপেক্ষে করলাম, এটা হচ্ছে 1 নম্বর রোয়ের সাপেক্ষে R1 এর সাপেক্ষে এটা এক্সপেন্ড করলাম। তো সুতরাং আমরা ডিটারমিনেন্ট আমরা যে কোনো রো কিংবা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপেন্ড করতে পারি এবং প্রত্যেক ক্ষেত্রে দেখবে একই ভ্যালু আসবে। ঠিক আছে, এভাবেই আমরা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা এভাবে নির্ণয় করতে পারি। এবার চলে আসে, এবার তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারাস মেথড। সারাস মেথডটা কি, আমরা ডিটারমিনেন্ট বের করার একটা নিয়ম শিখলাম যে কোনো রো বরাবর কিংবা যে কোনো কলাম বরাবর আমরা এক্সপেন্ড করতে পারি, ডিটারমিনেন্টের ভ্যালু বের করার ক্ষেত্রে এক্সপেন্ড করে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। তো আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে সারাস মেথড। সারাস মেথডের দ্বারা আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার আরেকটা নিয়ম শিখব, অল্টারনেটিভ নিয়ম। সারাস মেথড দ্বারা আমরা ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করা যায়। তো হেডিং দাও সারাস মেথড বলে, সারাস মেথড SARRUS মেথড METHOD। সারাস মেথড, সারাস মেথড দ্বারা আমরা কী করতে পারি, 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি, অনলি ফর 3/3 ক্রমের ডিটারমিনেন্টের ভ্যালুই নির্ণয় করতে পারি। আদার্স কোনো সারাস মেথডের দ্বারা অন্য কোনো অর্ডারের হলে তখন সারাস মেথডের দ্বারা নির্ণয় করা যায় না। সাপোজ আমি সারাস মেথডের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে সারাস মেথড দ্বারা কীভাবে নির্ণয় করি। সাপোজ একটা ডিটারমিনেন্ট আছে, সাপোজ আমরা ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট A। আচ্ছা ম্যাট্রিক্সটা লিখছি না, ডাইরেক্ট ডিটারমিনেন্টে যাচ্ছি, ডিটারমিনেন্টটা লিখছি না। ডিটারমিনেন্ট A সমান ধরো এটা আছে A B C D F G H I। তো এর ভ্যালু আমরা নির্ণয় করব। এর ভ্যালু আমরা কীভাবে নির্ণয় করব, দেখো সারাস মেথডের দ্বারা নির্ণয় করছি। সমান সারাস মেথড দ্বারা নির্ণয় করতে হলে এই যে 3টে কলাম আছে, এই 3টে কলাম যেমন আছে সেভাবে লিখব। A D G B E H C F I এভাবে লিখব। যে ডিটারমিনেন্ট আছে সেটা আমি তুলে দিলাম। এরপর আমরা ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে আবার লিখব, এরপরে লিখব। ফার্স্ট কলাম কত আছে ADG BEH এইভাবে লিখব। কী করলাম, প্রথমে এই 3টেকে লিখলাম, এই 3টাকে এই বরাবর লিখলাম, শেষে দুটো কী লিখলাম, এই যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে আবার আমরা ঘুরে লিখলাম। এবার দেখো, এবার আমরা কি করব, দেখো এখানে হচ্ছে মুখ্য কর্ণ কোনটা, এই ডিটারমিনেন্টের মুখ্য কর্ণ কোনটা, এইটা AEI। তো AEI বরাবর আমরা দাগ দিব। কোনটা দাগ দিলাম, AEI।
এই দাগ দেওয়ার পর তারপরে যেগুলো আছে এইবার এর সমান্তরালভাবে আর বাকিগুলো দাগ দেবো। এটা তিনটা দাগ দেবো, এটা তিনটা দাগ দেবো। আচ্ছা এরপরে কি আর দাগ দিতে পারবো? এরপরে আর দাগ দিতে পারবো না, কারণ এরপরে দুটো এলিমেন্ট হয়ে যাচ্ছে। আমরা তিনটা দাগ দেবো, দাগ দিলাম। তারপরে দেখো আরেকটা কীভাবে দাগ দেবো, আরেকটা অন্য কালারসে দাগ দিচ্ছি। এখানে দেখো এটা একটা কর্ণ হলো, এই কর্ণ দেখো, এই কর্ণ হচ্ছে এটা ধরো ডিটারমিনেন্ট, এটা গৌণ কর্ণ ধরো। তো এটা হচ্ছে কোথায়, এই বরাবর দাগ দেবো, সিইজি বরাবর দাগ দেবো। তো দেখো সিইজি বরাবর দাগ দিলে কত হবে, এটা দাগ দেবো, এইটা সিইজি এর সমান্তরালভাবে বাকি এরকম দাগ দেবো, তিনটা দাগ দেবো। দেখো কি করলাম, প্রথমে মুখ্য কর্ণ বরাবর দাগ দিলাম এইআই এর সমান্তরালভাবে এই যে সবুজ কালারগুলো আছে দাগ দিলাম। তারপরে গৌণ কর্ণ বরাবর ধরো এটা আছে গৌণ কর্ণ সিইজি, এই কর্ণ বরাবর দাগ দিলাম। তো এর সমান্তরালভাবে আমরা দাগ দিলাম। এবার আমরা ডিটারমিনেন্টের ভ্যালু কীভাবে বের করবো, দেখো সমান এই যে মুখ্য কর্ণ বরাবর দাগ দিলাম। তো এইগুলো দেখো এটা কত হবে, এই সবুজ রঙের ক্ষেত্রে দেখো এইগুলো, এইটার গুণ করব ফার্স্ট, AEI প্রথমে কত গুণ হবে, A ইন্টু E ইন্টু I যুক্ত সবুজ রঙ কী আছে BFG যুক্ত CDH এগুলো সব গুণ হবে CDH বিযুক্ত এই যে গৌণ কর্ণ বরাবর দাগ দিলাম এগুলোর যোগ হবে। এবার GEC যুক্ত HFA যুক্ত IDB এইভাবে প্রথমে মুখ্য কর্ণ বরাবর দাগ দিলাম, সেগুলোর গুণ করে যোগ করলাম, মাইনাস এই কর্ণ বরাবর দাগ দিয়ে সেগুলোর গুণ করে যোগ করলাম। তো এইটার যোগফল আর এইটার যোগফল বের করে বিয়োগ করলে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে সারাস মেথড। তো সারাস মেথডের দ্বারা নর্মালি আমরা অতটা অঙ্ক করিনি, তো দু একটা অঙ্ক আছে বইয়ে, সেখানে আমি দেখিয়ে দেবো সারাস মেথডের দ্বারা। তো নর্মালি আমরা এক্সপেন্ড যখন করব সেই আগের মতনই, যে R1-এর সাপেক্ষে এক্সপেন্ড করব কিংবা R2-র সাপেক্ষে এক্সপেন্ড করব। তো এই মেথডের দ্বারা অতটা আমরা অ্যাপ্লাই করবো না। আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি সারাস মেথডের দ্বারা। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখছি। আচ্ছা আমি সারাস মেথডের দ্বারা কিন্তু 3/3 ক্রমের অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করা যায়, 2/2 ক্রমের ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করা যায় না সারাস মেথডের দ্বারা। সাপোজ আমি একটা উদাহরণ দেখাচ্ছি, 1 3 5 7 2 1 0 2 4। আচ্ছা আমি 3 দিয়ে দাও, দুটো 2 হয়ে যাচ্ছে, 6 দিয়ে দাও। এটার ভ্যালু বের করব। তাহলে কি করব, আমরা এগুলোকে আবার রিপিটভাবে লিখব। এটা লিখব 3 2 6 5 1 4, এটা লিখলাম। এবার এই কলামকে আবার দুবার লিখব 1 7 0 3 2 6, আবার লিখে দিলাম। লেখার পর কি করব, এটাকে আমরা এইভাবে দাগ দেবো, এইটা দেখো এই কর্ণ বরাবর গুণ করব। তাহলে এই কর্ণ বরাবর গুণ করলে কত হবে, 1 × 2 × 4, সরি এখানে হবে 1 × 2 × 4, এটা হলো 3 × প্লাস 3 × 1 × 0 প্লাস 5 × 7 × 6 মাইনাস। এবার এই কর্ণ বরাবর বলতে কোনটা, এইটা 5 2 × 0, তাহলে কত হবে 5 × 2 × 0 প্লাস 116 যুক্ত 374 সমান, এখানে 4 2 8, এটা 0 হবে, কত হবে 6 5 30, 30 7 210, এখানে কত হবে মাইনাস, এটা 0 হবে 6, এটা কত হবে 4 3 12, 12 7 84। এবার এই দুটো তোমরা যোগ করে বিয়োগ করে দেবে, দেখবে অ্যান্সার চলে আসবে। আর তোমরা দেখবে যে R1-এর সাপেক্ষে এক্সপেন্ড করে দেখবে তার ভ্যালু যা আসবে, আর সারাস মেথড দ্বারা বের করে দেখবে দুটোর ভ্যালু একই আসবে। এটাই হচ্ছে সারাস মেথড। এবার চলে আসো নেক্সট হেডিং দাও, মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর আর কোফ্যাক্টর নির্ণয় করব। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। দেখো ফার্স্ট আমরা মাইনর বের করা শিখব। তো হেডিং দাও, প্রথমে হেডিং দাও মাইনর বলে হেডিং দাও। ফার্স্ট হেডিং দিব মাইনর। কোনো একটা ডিটারমিনেন্টের আমরা মাইনর কিভাবে বের করব। আচ্ছা মাইনরের বাংলা মানে হচ্ছে মাইনর।
আচ্ছা, মাইনর আমরা বের করব, মাইনর 2/2 ডিটারমিনেন্টের মাইনর বের করব, 3/3 ডিটারমিনেন্টের আমরা মাইনর নির্ণয় করা শিখব। তো ফার্স্ট আমরা 2/2 ডিটারমিনেন্টের মাইনর বের করব। তো ধরো একটা ডিটারমিনেন্ট আছে, সাপোজ এটা ধরো 2, 3, 5, 7, এইটা একটা ডিটারমিনেন্ট, এটা কত বাই কত? 2/2। তো এই ডিটারমিনেন্টের আমরা মাইনর বের করব। এই ডিটারমিনেন্টের মাইনর আমরা কীভাবে বের করব? দেখো, আমরা এই এলিমেন্টের মাইনর বের করব। এই এলিমেন্টের মাইনর বের করব মানে কি, আমরা আমাদের এইটা কত আছে 2, 2 এর মাইনর কত? 2 এর মাইনর বের করার জন্য দেখো আমরা 2 বলতে কত এটা? আচ্ছা, মাইনরকে আমরা এম দিয়ে ডিনোট করি। কত দিয়ে ডিনোট করা হয়? এম দিয়ে ডিনোট করা হয়। এম, এম মানে মাইনর। আচ্ছা, 2 এলিমেন্টের আমরা মাইনর বের করব, তাহলে এটা কিভাবে লিখব? 2 এর মাইনর সমান এভাবেও লিখতে পারি, কিংবা 2 এলিমেন্ট কত নম্বর রো কত নম্বর কলামে আছে? এটা হচ্ছে 1 নম্বর রো 1 নম্বর কলামে আছে, তাহলে মাইনর অফ 1 নম্বর রো 1 নম্বর কলাম। M11 কী বোঝাচ্ছে? M11 বোঝাচ্ছে যে 1 মানে প্রথম ওয়ানটা বোঝাচ্ছে 1 নম্বর রো, দ্বিতীয় ওয়ানটা বোঝাচ্ছে হচ্ছে 1 নম্বর কলাম। মানে 1 নম্বর রো আর 1 নম্বর কলামে কী আছে? 2 আছে। সুতরাং 2 এর মাইনর কত হবে? 2 এর মাইনর সমান, এবার দেখো এই 2 এর মাইনর বের করব, তাহলে 2 বরাবর রো আর কলাম চাপা দেবো। 2 বরাবর রো আর কলাম চাপা দিলে কে পড়ে থাকবে? 7 পড়ে থাকবে। তাহলে 2 এর মাইনর হবে 7। ক্লিয়ার? এবার দেখো আমরা 3 এর মাইনর বের করব। 3 এর মাইনর বলতে কত? 3 এর মাইনর সমান 3 কত নম্বর রো আছে? 3টা হচ্ছে 1 নম্বর রো 2 নম্বর কলাম আছে, তাহলে এম 1 নম্বর রো 2 নম্বর কলাম, 1 নম্বর রো 2 নম্বর কলামে কি আছে? 3 আছে। সুতরাং 3 এর মাইনর কত হবে? 3 বরাবর রো আর কলামকে কি করব? চাপা দেব। রো আর কলামকে চাপা দিলে কে পড়ে থাকবে? 5 পড়ে থাকবে। তাহলে M12 কত হবে? 5 হবে। আচ্ছা, 5 এর মাইনর বের করব, তাহলে 5 বরাবর রো আর কলামকে কি করব? চাপা দেব। 5 বরাবর রো আর কলাম চাপা দিলে কী হবে? 3 আসবে। তাহলে এম, এটা কত নম্বর? 5 এলিমেন্টে কত নম্বর রো আছে? 2 নম্বর রো আর 1 নম্বর কলাম আছে। M21 বলতে কোনটা বুঝেছে? 5 বুঝেছে। তাহলে 5 বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে কত পড়ে থাকবে? 3। আচ্ছা, 7 আমরা মাইনর বের করব। 7 মাইনর কীভাবে বের করব? তো 7 মানে কত? এটা হচ্ছে 2 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে M22 কী হবে? M22 হচ্ছে এইটা চাপা দেবো, তাহলে কী পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। এরকমভাবেই আমরা 2/2 ডিটারমিনেন্টের মাইনর আমরা প্রত্যেকটা এলিমেন্টের মাইনর নির্ণয় করতে পারি। এবার চলে আসো যে 3/3 ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তো সেক্ষেত্রে আমরা এলিমেন্টগুলোর কীভাবে মাইনর বের করব। এটা 2/2 ডিটারমিনেন্টের মাইনর বের করলাম। এবার 3/3 চলে আসো। সাপোজ 3/3 দিলাম, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 3, 5, 7, 2, 8, 6, 0, 4, 9, এটা কত বাই কত? এটা 3/3। তো 3/3 ডিটারমিনেন্টের আমরা মাইনর বের করব। আচ্ছা, সমস্ত এলিমেন্টের মাইনর বের করা যায়। আমরা যদি এটার বের করি, প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বের করা যায়। তো 3/3 সমস্তগুলো আমরা দেখাচ্ছি, 2-4টা দেখাচ্ছি আমরা। ধরো আমরা এইটার বের করতেছি। আচ্ছা, তাহলে 3 এর মাইনর কত হবে? আচ্ছা, 3টা কত নম্বর আছে? 1 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে M11 মানে কত বোঝাচ্ছে? 1 নম্বর রো 1 নম্বর কলাম, মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম কে আছে? 3 আছে। সুতরাং 3 এর মাইনর বের করব। আচ্ছা, 3 এর মাইনর বের করতে হলে কী করতে হবে? 3 বরাবর রো আর কলামকে কী করব? চাপা দেবো। 3 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে চাপা দিলে কত হবে? 8, 6, 4, 9 সমান ডিটারমিনেন্ট 8, 6, 4, 9। কী করলাম? ঠিক একই রকম আগের মতনই, যেটার আমরা মাইনর বের করব সেই বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। চাপা দিলে কী পড়ে থাকে? 8, 6, 4, 9। তো এটা আমরা ক্যালকুলেশন করবো এভাবে, কোনাকুনি 9 8 × 9 - 6 × 4, 9 72 - 24। এটা ক্যালকুলেশন করবে। এটা ক্যালকুলেশন করলে কত হয়? 8 4 12, 2 × 3 4 48। আচ্ছা, একই রকম ধরো আমরা এইটার বের করব 7 এলিমেন্ট। আচ্ছা, এটারও বের করা যায়। 7 বের করতেছি। 7 কত নম্বর রো আছে? 1 নম্বর রো 3 নম্বর কলাম, মানে কত? M13 মানে কোনটা? এইটা। তাহলে 7 নম্বর বরাবর রো আর কলাম কী করবে? চাপা দেবে। চাপা দিলে কী হবে? 2 8 0 4, তাহলে কত হবে? 2 8 0 4। তাহলে এই বরাবর এটা ডিটারমিনেন্ট বের করবে। 4 2 8 মাইনাস এটা কত হবে? 0 সমান 8। তাহলে M13 বলতে কোনটা? 7 আমরা মাইনর বের করলাম। একই রকম তোমরা যা খুশি বের করতে পারো। সাপোজ ধরলাম এই 8 বের করব।
8টা কত নম্বর রো আছে? 2 নম্বর রো। কত নম্বর কলাম আছে? 2 নম্বর কলাম আছে। তাহলে M22। তো M22 বলতে কোনটা বুঝেছে? 8। তো 8 বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে এইভাবে এইটা চাপা দেবো আর এইভাবে এইটা চাপা দেবো। এটা চাপা দিলে কত হবে? 3 7। দেখো এইটা চাপা দিচ্ছি, এইটা আর এইটা চাপা দিচ্ছি, তাহলে কী থাকবে? 3 5 0 9। তাহলে কি থাকবে? 3 5 0 9। যে বরাবর যেটার আমরা মাইনর বের করব সেই বরাবর রো আর কলামকে কী করবো? চাপা দেবো। সেই বরাবর এখানে 8 বের করছি, 8 মানে M22। এই বরাবর রো আর কলাম চাপা দিলে কী পড়ে থাকবে? 3 7 0 9। আচ্ছা সরি, 3 7 আছে। এই বরাবর রো আর কলাম চাপা দিলে কত হবে? 3 7 0 9। এখানে 7 হবে। তাহলে কত? 9 3 27 মাইনাস 0 সমান 27। সাপোজ তোমাদের বললো এইটা বের করতে, এইটার বের করতে, এটা কত নম্বর? জিরোর মাইনার বের করবে। তাহলে 0 কত নম্বর রো আছে? 3 নম্বর রো 1 নম্বর কলাম। তাহলে M 3 নম্বর রো 1 নম্বর কলাম। 3 নম্বর রো আর 1 নম্বর কলাম আমরা চাপা দিলে কী থাকবে? 5 7 8 6। 5 7 8 6 সমান 6 5 30 মাইনাস 8 7 56 সমান কত হবে? -26। একই রকম যদি এইটা বের করতে বলি 9, 9টা কত আছে? 3 নম্বর রো 3 নম্বর কলাম। তাহলে M কত হবে? M33। তাহলে 9 কত হবে? 9টা চাপা দিলে 9 বরাবর রো আর কলাম চাপা দেবো। 3 5 2 8। তাহলে কত হবে? 3 5 2 8। তাহলে কত হবে? 8 3 24 মাইনাস 10 সমান কত হবে? 14 হবে। এভাবে আমরা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে আমরা মাইনর বের করতে পারি। এটা 3/3 মাইনর বের করা হচ্ছে, এটাই নিয়ম। তোমাদের আমি মাইনর শিখিয়ে দিলাম যে 2/2 ডিটারমিনেন্টের মাইনর কীভাবে নির্ণয় করবো, 3/3 ডিটারমিনেন্টের মাইনর কীভাবে নির্ণয় করবো। এবার চলো মাইনর পড়া হয়ে গেছে। এবার পড়বো আমরা কি? কোফ্যাক্টর পড়বো। হেডিং দাও কোফ্যাক্টর বলে। কোফ্যাক্টর। আচ্ছা কোফ্যাক্টরের বাংলা মানে কি? সহ উৎপাদক। মাইনরের বাংলা হচ্ছে মাইনরই হয়, আর কোফ্যাক্টরের বাংলা মানে হচ্ছে সহ উৎপাদক। আচ্ছা ফার্স্ট আমরা শিখবো 2/2 ডিটারমিনেন্টের আমরা কিভাবে সহ উৎপাদক বের করব। আচ্ছা সহ উৎপাদকটা কিছুই নয়। সহ উৎপাদক যে মাইনর জানবে মাইনরের মতনই সেম, শুধু চিহ্নটা বুঝবে। মাইনরের আগে চিহ্নটা বুঝলে আমরা সহ উৎপাদক পেয়ে যাব। সাপোজ আমরা 2/2 ডিটারমিনেন্টের আমরা সহ উৎপাদক বের করব। সাপোজ একটা ধরো, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 2 7 8 6। এটা কত? এটা 2/2। তো 2/2 ডিটারমিনেন্টের আমরা সহ উৎপাদক বের করব। আচ্ছা ফার্স্ট আমরা এখানে বললো যে প্রথম এই 2-এর কোফ্যাক্টর বের করো। 2-এর কোফ্যাক্টর কীভাবে নির্ণয় করবো? দেখো এখানে দেখো 2 এলিমেন্টটা কোথায় আছে? এইখানটা আছে। আচ্ছা কোফ্যাক্টর আমরা নর্মালি সি দিয়েও ডিনোট করতে পারি, কোথাও সি দিয়ে আছে, কোথাও এ দিয়েও আছে। তো আমরা নর্মালি এ দিয়ে করব। কোফ্যাক্টরকে আমরা এ দিয়ে ডিনোট করব। এ কত নম্বর? এটা 2-এর আমরা কোফ্যাক্টর বের করব। 2টা আছে কত নম্বর রো? 1 নম্বর রো 1 নম্বর কলাম। তাহলে 1 নম্বর রো 1 নম্বর কলাম এর হচ্ছে আমরা কি বের করব? 1 নম্বর রো 1 নম্বর কলামের আমরা কোফ্যাক্টর বের করব। এখানে এ দিয়ে ডিনোট করছি। কোফ্যাক্টরকে আমরা এ দিয়ে ডিনোট করছি। তো কোফ্যাক্টর অফ 1 নম্বর রো 1 নম্বর কলাম মানে 2-এর বের করব। আচ্ছা একই রকম এটার মাইনর কত বলো? এটার মাইনর কীভাবে বের করবো? এই বরাবর রো আর কলাম কী করব? চাপা দেবো। তাহলে মাইনর অফ 1 1। তাহলে 1 নম্বর রো 1 নম্বর কলামের কোফ্যাক্টরটা কত হবে? মাইনর অফ 1 নম্বর রো 1 নম্বর কলাম মানে ওই এলিমেন্টের মাইনর হবে এবং মাইনরের আগে চিহ্ন হবে। আচ্ছা এটার চিহ্ন কি? আমরা কি বলছিলাম চিহ্ন কীভাবে নির্ণয় করে? এটা হচ্ছে প্লাস আসবে, প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো দেখো এটা প্লাস মাইনাস কীভাবে নির্ণয় করলাম? সেই -1 মাথায় i + j এই সূত্র দিয়ে আমরা এখানে নির্ণয় করলাম যে এখানে 2 নম্বর কলাম আয়ের মান 2, জের মান 2 পুট করলে -1-এর মাথায় 2 হবে, এটাই হবে। সরি 2 2 কত হবে? 4 হবে। তাহলে এখানে পজিটিভ আসবে। তো এখানে এভাবে নির্ণয় করছি চিহ্নগুলো। তো কত বের করতেছি? 1 নম্বর কলাম মানে এইটার বের করতেছি। তো এর আগে এর চিহ্ন কী আছে? প্লাস আছে। সুতরাং এর আগে কী আসবে? প্লাস চিহ্ন আসবে। মাইনরের আগে চিহ্নটা বসিয়ে দিলে সেটা হচ্ছে কী হবে? কোফ্যাক্টর সমান প্লাস অফ এখানে কত হবে? এটার বের করছি, এটা বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে কত হবে? 6 আসবে। কি বললাম? 2-এর আমরা কোফ্যাক্টর বের করবো। তাহলে 2-এর মাইনর কত? 2-এর মাইনর হচ্ছে 2 বরাবর রো আর কলাম কী করবে? চাপা দেবো। তাহলে কত হয়? 6 হয়। 2-এর মাইনর হচ্ছে 6।
সেই 6-এর আগে চিহ্ন বসিয়ে দেবো। এই 2-এর মাইনর বের করছি মানে 2-এর চিহ্ন কত আছে, প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে দেবো। এটুকুই, জাস্ট মাইনর বের করে তার আগে চিহ্ন দিয়ে দেবো। সাপোজ আমরা এইটা বের করতেছি, এটা মানে কত 7, 7 মানে কত, 7-এর আমরা কোফ্যাক্টর বের করবো। 7 হচ্ছে কত নম্বর রো, 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর রো 2 নম্বর কলামের আমরা কোফ্যাক্টর বের করব। তো কোফ্যাক্টরের আগে কী করবো, চিহ্ন দিয়ে দেবো। চিহ্নটা কত আছে, 7-এর চিহ্ন কত আছে, মাইনাস, যে মাইনাস, জাস্ট মাইনাস দিয়ে দেবো, সমান মাইনাস অফ মাইনর অফ 1 2। তাহলে এইটার হচ্ছে মাইনর কত হবে, এই বরাবর রো আর কলাম কী করবে, চাপা দেবো, তাহলে কত হবে 8 আসবে। তাহলে 7-এর হচ্ছে মাইনর কত হবে, 8 হবে। এবার তার আগে চিহ্ন দেব, এইটা 7-এর আগে কী চিহ্ন আছে, 7-এর মাইনাস, সেই জন্য মাইনাস দিলাম। একই রকম যদি এইটা বের করি, 8-এর আমরা কী বের করব, কোফ্যাক্টর বের করব। এইটা কত নম্বর রো কত নম্বর কলাম, 2 নম্বর রো 1 নম্বর কলাম 2 1 সমান মাইনর অফ 2 1 বের করব। এবার এর চিহ্ন কত আছে, কোফ্যাক্টর বের করতে হলে আগে চিহ্ন দিয়ে দেবো, চিহ্ন। তো মাইনর অফ 2 1, 2 1-এর চিহ্ন কত হবে, 2 1 কত হবে, 7 আসবে। 7-এর আগে জাস্ট চিহ্ন দিয়ে দেবো। এটা হচ্ছে কী বললাম, 8-এর হচ্ছে মাইনর বের করলাম, 8-এর মাইনর কত 7, সেই 7-এর আগে চিহ্ন দিয়ে দেবো। চিহ্নটা কত আছে, মাইনাস আছে, জাস্ট এটাই হচ্ছে কোফ্যাক্টর। 8-এর কোফ্যাক্টর হচ্ছে মাইনর আগে চিহ্ন। একই রকম 6-এর আমরা কোফ্যাক্টর উপরে, 6 হচ্ছে কত নম্বর রো, 2 নম্বর রো 2 নম্বর কলাম, A22, তাহলে মাইনাস অফ M22। তাহলে M22-র কোফ্যাক্টর কত হবে, মানে এটার কোফ্যাক্টর কত হবে, এটা বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে, 2 আসবে, সমান -2। আচ্ছা 2 বলতে এটা প্লাস আছে, সরি এখানে প্লাস আসবে, প্লাস, এটা হচ্ছে 2/2 ডিটারমিনেন্টের আমরা কোফ্যাক্টর নির্ণয় করলাম। এবার চলে আসো 3/3 ডিটারমিনেন্ট থাকলে তার আমরা কোফ্যাক্টর কীভাবে বের করব। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, 3 7 2 0 4 6 5 9 1, এটা কত, এটা 3/3 ডিটারমিনেন্ট, এর আমরা কোফ্যাক্টর বের করব। তাহলে এর কোফ্যাক্টর আমরা কীভাবে বের করব, সাপোজ আমরা এই এলিমেন্টটা বের করব, 3-এর কোফ্যাক্টর কত হবে, তো কোফ্যাক্টরকে আমরা নর্মালি এ দিয়ে লিখি, A of 1 1, এটা হচ্ছে 1 নম্বর রো 1 নম্বর কলাম। তো এই বরাবর রো আর কলাম কী করব, চাপা দেবো, তাহলে রো আর কলাম চাপা দিলে কত হবে, 4 6 9 1 সমান 4। আচ্ছা এটা জাস্ট মাইনর লিখবো, M1 1, এটা জাস্ট লিখছি M1 1। তো এটা চিহ্ন কত হবে, আচ্ছা চিহ্নগুলো আমি লিখে দিচ্ছি। তো এটার প্রথমে চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো এটা চিহ্ন কত হবে, প্লাস হবে, প্লাস সমান। তো এই বরাবর 3-এর মাইনর কত হবে, 3 বরাবর রো আর কলাম কী করব, চাপা দেবো, চাপা দিলে কত হবে, 4 6 9 1, তাহলে কত হবে, 4 6 9 1। জাস্ট কোফ্যাক্টর বের করতে হলে মাইনরটা লিখবো, তার মাইনরের আগে চিহ্ন দেবো। তাহলে এটার আগে চিহ্ন কত আছে, 3-এর প্লাস আছে, প্লাস সমান প্লাস, এটা কত 4 9 6 54 সমান -50। একই রকম যদি 7-এর বের করি, তাহলে 7 মানে কত, 7-এর বের করবো আমরা, 7-এর কোফ্যাক্টর। তাহলে 7 কত নম্বর রো, 1 নম্বর রো কত নম্বর কলাম, 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর রো 2 নম্বর কলামের আমরা কোফ্যাক্টর বের করবো। তাহলে 7-এর কী করবো, আগে 7-এর মাইনর বের করবো। কোফ্যাক্টর সমান জাস্ট মাইনর লিখবো, মাইনরটা কত, যেটার কোফ্যাক্টর বের করবো সেটার মাইনর বের করবো। তো মাইনরের চিহ্ন দেবো, তো 7-এর চিহ্ন কত আছে, 7-এর কোফ্যাক্টর বের করছি, 7-এর চিহ্ন মাইনাস, সুতরাং এখানে মাইনাস। তাহলে M12 মানে কোনটা, এইটা 7-এর। তো 7 বরাবর রো আর কলাম কী করবো, এইভাবে চাপা দেবো, 7 বরাবর রো আর কলাম চাপা দিলে কত হবে, এইটা পড়ে থাকবে, এইভাবে রো আর এইভাবে কলাম চাপা দিলে 0 6 5 1 কত হবে, 0 6 5 1 সমান মাইনাস, এখানে কোনাকুনি গুণ করলে 0 -30, তাহলে মাইনাসে মাইনাসে +30। একই রকম যদি আমরা এইটার বের করতে যাই, তো এইটার কত হবে, দেখো এটা কত বলো তো, আচ্ছা এইটার বের করছি, দেখো 2 কত হবে, 2 মানে 1 নম্বর রো 3 নম্বর কলাম, 1 নম্বর রো 3 নম্বর কলাম, তো এটা কত হবে, তাহলে এর মাইনর বের করব, M13, তো এর চিহ্ন কত আছে, প্লাস হবে, সমান M13 মানে কত, এই বরাবর রো আর কলামকে কী করবো, চাপা দেবো, তাহলে কত হবে 0 4 5 9, তাহলে কত হবে 0 4 5 9 সমান, এটা কোনাকুনি গুণ করলে 0 -20 সমান -20।
একই রকম যদি এইটার বের করতে যাই, সাপোজ ধরো এইটা বের করতেছি 9, তাহলে 9 কী হবে, তাহলে 9 কত, 3 নম্বর ও 2 নম্বর কলাম, তাহলে কোফ্যাক্টর অফ 3 নম্বর ও 2 নম্বর কলাম সমান এই বরাবর রো আর কলাম কী করবো, চাপা দেবো, রো আর কলাম চাপা দিলে কত 3 2 0 6, তাহলে মাইনর অফ 3 2। আচ্ছা 3 2 বলতে কোনটা, এইটা, তো এর আগে এর চিহ্ন কত আছে, মাইনাস আসবে, মাইনাস, জাস্ট এটাই। তো মাইনর এটা হচ্ছে এটা চাপা দেবো 3206, 3206 মাইনর কত হবে 3206, তো মাইনর আগে জাস্ট চিহ্ন দিয়ে দেবো, সেটা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে এটা করলে কত হবে, সমান মাইনাস 6 3 18 মাইনাস 0 সমান মাইনাস 18। একই রকম যদি এটা বের করো, এটা বরাবর রো আর কলাম চাপা দিবে, মাইনর বের করবে, তার আগে জাস্ট চিহ্ন দিয়ে দিবে, মাইনর আগে চিহ্ন দিয়ে দিলেই আমরা কোফ্যাক্টর নির্ণয় করতে পারবো। তো দেখো যেগুলোর ক্ষেত্রে প্লাস আছে, ধরো এইটা 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 এইটা, সেগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করবে, সেগুলোর ক্ষেত্রে মাইনর যা আর কোফ্যাক্টর একই, সেক্ষেত্রে মাইনরের ভ্যালু যা আসতেছে কোফ্যাক্টরের ভ্যালু একই আসতেছে। সুতরাং যেগুলো পজিটিভ চিহ্ন আছে সেগুলোর ক্ষেত্রে মাইনর আর কোফ্যাক্টরের ভ্যালু একই আসবে। এবার দেখো মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে কি সম্পর্ক আছে, দেখো মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে সম্পর্ক আছে যে এখানে লিখে রাখতে পারো, জাস্ট একটু এই জায়গাটা লিখে রাখো যে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে কি সম্পর্ক, এখানেই হয়ে যাবে। এখানে লিখবে কোফ্যাক্টর হেডিং দিবে, কোফ্যাক্টর হেডিং দিবে এখানে, আর এখানে লিখবে মাইনর। তো কোনো একটা এলিমেন্টে যখন কোফ্যাক্টর বের করব, কোফ্যাক্টরকে কী দিয়ে ডিনোট করা হয়, এ আই জে, এ আই জে সমান -1 অফ আই প্লাস জে ইন্টু এম আই জে, এটা হচ্ছে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে সম্পর্ক। কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর সমান ওই এলিমেন্টের মাইনর, তো মাইনর আই কী বুঝবে, চিহ্ন বুঝবে। এখানে এ আই যে কী ডিনোট করছে, মানে আই ধরো 1, জে ধরো 2, 1 2 মানে এটা হচ্ছে 1 2 মানে 7-এর আমরা কোফ্যাক্টর যখন বের করব এখানে 1 2 বসে দেবো, 1 2 মানে কি, মাইনর অফ 1 2 মানে এইটা হচ্ছে মাইনর বের করব, আই জায়গায় 1 যে জায়গায় 2 বসাচ্ছি, মাইনর অফ 1 2 মানে এইটা হচ্ছে মাইনর বের করব, তার আগে চিহ্ন বসাবো। আমি বলছিলাম যে ডিটারমিনেন্টের আগে যে চিহ্নগুলো আসবে তার জন্য কি সূত্র ছিল, -1 মাথায় আই প্লাস জি, এখানে আই বলতে কত 1 2, 1 + 2 কত হয় 3 হয়, সুতরাং মাইনাস আসবে এখানে, দেখো এটার আগে মাইনাসই আছে। এটাই হচ্ছে কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে সম্পর্ক। এবার চলে আসো, এবার ডিটারমিনেন্টের আমি কিছু নিয়ম লেখাচ্ছি, জাস্ট এগুলো না জানলেও অতটা কোনো অসুবিধা নেই। জাস্ট দেখো যে একটা ডিটারমিনেন্ট মানে কী জানি, ধরো এটা একটা ডিটারমিনেন্ট, সাপোজ এটা ধরো ডিটারমিনেন্টটা কত আছে, ফার্স্ট এলিমেন্ট A11, এটাকে A12 দিয়ে লেখা হয়, এটা A13, এটা A21, A22, A23, A31, A32, A33। তো এর আমরা ডিটারমিনেন্ট বের করব। আর ডিটারমিনেন্ট কীভাবে বের করব, প্রথমে A11 লিখব সমান A11 বরাবর রো আর কলামকে কী করবে, চাপা দেবো, A1 বরাবর রো আর কলাম চাপা দিলে কোনটা থাকবে, এইটা পড়ে থাকবে। ডিটারমিনেন্ট অফ A22, A23, A32, A33 মাইনাস এইটা আমরা এই বরাবর আমরা এক্সপ্যান্ড করতেছি, তাহলে একটা প্লাস মাইনাস আছে, A12 বরাবর রো আর কলাম কী করবে, চাপা দেবো, তাহলে রো আর কলাম চাপা দিলে কত হবে, A21, A23, A21, A23, A31, A33 প্লাস A31 প্লাস A13 বরাবর রো আর কলামকে কী করবে, চাপা দেবো, তাহলে রো আর কলামকে চাপা দিলে কত হবে, A21, A22, A21, A22, A31, A32 সমান। আচ্ছা এটা একটু সাজাচ্ছি, দেখো এটা প্রথমটা যেমন আছে থাক, A11, A22, A23, A32, A33 প্লাস A12, দেখো এইটাকে চিহ্নটাকে আমি আর ভিতরে ঢুকে দিচ্ছি, ভিতরে ঢুকালে এখানে মাইনাস A21, A23, A31, A33 প্লাস A13, এটা হবে A21, A22, A31,
A32 সমান। আচ্ছা এইখানে একটু লক্ষ্য করো, এই যে এলিমেন্ট আছে প্রথমে আছে কত A11 ইন্টু, এইখানে একটু লক্ষ্য করো এই যে এলিমেন্টটা লিখছি এই এলিমেন্টটা কি দেখো তো, এই এলিমেন্টটা হচ্ছে এই A11কে চাপা দিয়েছি, A11 নম্বর রো আর কলামকে চাপা দিয়েছি, চাপা দিয়ে কোনটা পেয়েছি এই এলিমেন্টগুলো লিখছি। আচ্ছা এই যে এলিমেন্টটা লিখছি এটাই হচ্ছে দেখো তো A11 এর কোফ্যাক্টর। A11 এর কোফ্যাক্টর কত হয়, A11 বরাবর মাইনর বের করব, সেই মাইনর আগে চিহ্ন দিয়ে দেবো। তো A11 বরাবর মাইনর রো আর কলাম কী করবো চাপা দিলাম, চাপা দিয়ে এইগুলোই হচ্ছে আর A11 এর কোফ্যাক্টর। তো এর আগে কী আছে প্লাস আছে, তো সুতরাং এখানে প্লাসই আছে, সুতরাং এটাই হচ্ছে কত A11 এর কোফ্যাক্টর। তাহলে এখানে কী লিখবো A11 এর কোফ্যাক্টর কত দিয়ে লিখি, ক্যাপিটাল A দিয়ে লিখি, ক্যাপিটাল A11, এটা কত আছে দেখো প্লাস A12। আচ্ছা এইটা একটু লক্ষ্য করো তো, এই যে এটা আছে ডিটারমিনেন্টটা আছে এইটা হচ্ছে A12 কোফ্যাক্টর। A12 বলতে কত, A12 বরাবর রো আর কলামকে কী করবো চাপা দেবো, এই বরাবর রো আর কলামকে কীভাবে চাপা দেবো, এই বরাবর রো আর কলামকে আমরা চাপা দিচ্ছি, রো আর কলামকে চাপা দিলে কত থাকবে এটা পড়ে থাকবে। তাহলে A12 কোফ্যাক্টর কত এইটা 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 এইটা, এবং এর আগের চিহ্ন কত আছে মাইনাস আছে, দেখো মাইনাসই আছে, সুতরাং এইটা হচ্ছে A12 কোফ্যাক্টর। তাহলে এটার পরিবর্তে কাকে লিখবো ক্যাপিটাল A12, কারণ এটার কোফ্যাক্টরকে আমরা ক্যাপিটাল A2 দিয়েই লিখি। এবার চলে আসে প্লাস A13 ইন্টু, এইটা লক্ষ্য করো এইটা A13 হচ্ছে কোফ্যাক্টর, এই A13 এর কী আছে প্লাস আছে, প্লাস মাইনাস প্লাস, এর আগে প্লাস আছে প্লাসই আছে, সুতরাং এইটার কোফ্যাক্টর হচ্ছে এই এলিমেন্টগুলো, সুতরাং এইটার পরিবর্তে কাকে লিখবো, এইটার পরিবর্তে এর কোফ্যাক্টর লিখবো, এর কোফ্যাক্টরকে কী দিয়ে ডিনোট করা হয় A13, যেটা এটাই আছে, তো এটার পরিবর্তে আমরা এইটা লিখছি A13 আছে। তো এটা আমরা কী পেলাম দেখো একটু লক্ষ্য করো যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কী পেলাম, ডিটারমিনেন্টের ভ্যালু A11 ইন্টু ক্যাপিটাল A11 মানে কোনো একটা এলিমেন্ট তার হচ্ছে কোফ্যাক্টর, এটা হচ্ছে এরই কোফ্যাক্টর, একটু লক্ষ্য করো এটার কোফ্যাক্টর এটাই, A12 এই এলিমেন্টের কোফ্যাক্টর এটাই, এই এলিমেন্টের কোফ্যাক্টর এটাই। তো এখান থেকে আমরা দেখতে পেলাম কোনো একটা এলিমেন্ট তার কোফ্যাক্টর মানে কোনো একটা রোয়ের, এখানে দেখো এটা কিন্তু প্রথম রোয়ের সাপেক্ষে আমরা এক্সপেন্ড করেছি, এই এক্সপেন্ডটা কার সাপেক্ষে করেছি প্রথম রোয়ের সাপেক্ষে এক্সপেন্ড করেছি, তো সুতরাং প্রথম রোয়ের এলিমেন্টগুলো লিখছি প্রথমে, সেই এলিমেন্টের সঙ্গে তার কোফ্যাক্টরের গুণ করছি, দেখো কোফ্যাক্টরের গুণফলটাই কী হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, কোনো একটা রোয়ের এলিমেন্ট ইনটু ওই রোয়ের কোফ্যাক্টরগুলোর গুণফলের মানটা ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গেই সমান হচ্ছে। এটা আমরা একটা দিয়ে দেখালাম যে একটার সাপেক্ষে আমরা এক্সপেন্ড করেছি, এরকম যে কোনো রোয়ের সাপেক্ষে যদি আমরা এক্সপেন্ড করি, ঠিক ধরো এটার সাপেক্ষে যদি এক্সপেন্ড করি, তো এই এলিমেন্টগুলো ইনটু প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরের গুণ করার পর যোগ করলে সেটা ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গেই সমান হবে। তো এখান থেকে আমরা ওটাই লিখতেছি। আচ্ছা প্রথমে এটা লিখে দিচ্ছি যে কি A11 ইন্টু A11 প্লাস A12 ইন্টু এর কোফ্যাক্টর হচ্ছে 12, A13 ইন্টু এর কোফ্যাক্টর হচ্ছে 13, এর ভ্যালু কার সঙ্গে সমান হবে, এই যে ডিটারমিনেন্টার এর ভ্যালুটা এটাকে এই ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গেই আমাদের সমান হবে, এটা মানে এটাকে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এটাই আসবে যে কোন একটা এলিমেন্ট তার কোফ্যাক্টরের গুণফলের যোগফল হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। আচ্ছা এটা আমরা কার সাপেক্ষে করেছি, 1 নম্বর রোয়ের সাপেক্ষে করেছি। আমরা যদি 2 নম্বর রোয়ের সাপেক্ষে করি, 2 নম্বর রোয়ের কী আছে এলিমেন্টগুলো কী আছে, A21 আছে, A21, এখানে কত আছে A22, এখানে কত আছে A23, A21 এর কোফ্যাক্টর কত হবে ইনটু ক্যাপিটাল A21 যুক্ত A22 কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল A22 প্লাস A23 কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল A23, এটা কার সঙ্গে সমান হবে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। একই নম্বর 3 নম্বর রো লিখবো, 3 নম্বর রোয়ের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরের গুণফল করে যোগ করব, সেটাও ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এখানে লিখবে A31 জাস্ট 3 নম্বর রোয়ের এলিমেন্টগুলো লিখছি, A31 A32 A33 ইন্টু A31 এর কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল A31 যুক্ত এটার কোফ্যাক্টর কত হবে ক্যাপিটাল A32 প্লাস এটার কোফ্যাক্টর কত ক্যাপিটাল A33, এটা কার সঙ্গে সমান হবে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। তো এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম কোনো একটা রোয়ের এলিমেন্ট ইনটু ওই এলিমেন্টের কোফ্যাক্টরের গুণফল ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। যে কোনো রোয়ের এলিমেন্টগুলো লিখবো,
ওই রোয়ের এলিমেন্টের কোফ্যাক্টরগুলো গুণ করব, গুণ করার পর যোগ করব, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। তো সাইডে লিখে রাখতে পারো যে এনি রোয়ের এলিমেন্ট, তো লিখবে কি লিখবে, এখানে লিখবে এনি রোয়ের এলিমেন্ট ইনটু ওই এলিমেন্টের কোফ্যাক্টর, মানে এই যে তিনটা প্রপার্টি লিখছি এটাই জাস্ট এটা তার একটা সংক্ষিপ্ত আকার লিখছি, ওই এলিমেন্টের কোফ্যাক্টর, তাদের যোগফল কত হবে, ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। জাস্ট এগুলো যোগ আছে, এলিমেন্ট রোয়ের এলিমেন্ট ইন্টু আর কোফ্যাক্টর, তো এগুলো যদি যোগ করি তার ভ্যালু কত আসবে, ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান আসবে। একই রকম আমরা বলতে পারি, এটা আমরা রোয়ের সাপেক্ষে এক্সপেন্ড করেছি, আমরা কলামের সাপেক্ষেও এক্সপেন্ড করতে পারি, যে কোনো একটা কলাম নিব, ইন্টু ওই কলামের এলিমেন্টের কোফ্যাক্টরের গুণফল করে সেগুলো যোগফল নির্ণয় করলে সেটা আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। তো সেটাও আমরা লিখে দিচ্ছি সাইডে, যে ধরো আমরা এটা রোয়ের সাপে করেছি, আমরা কলামের সাপে করব। তো এইটা হচ্ছে কলাম, ফার্স্ট কলাম লিখলাম, দেখো কীভাবে করছি, দেখো ফার্স্ট কলাম কত, A11 A21, তারপরে কত হচ্ছে A31 ইন্টু A11 এর কোফ্যাক্টর কত হবে, ক্যাপিটাল A11, ক্যাপিটাল A11, A21 এর কোফ্যাক্টর কত হবে, ক্যাপিটাল A21, A31 এর কোফ্যাক্টর কত হবে, ক্যাপিটাল A31। তাহলে প্রত্যেকটা যোগফল কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট রো, যদি ফার্স্ট কলাম, যদি সেকেন্ড কলাম নেই, সেকেন্ড কলাম কত আছে, A12 A22 A32, এটার কোফ্যাক্টর কত আছে A12, এটার কোফ্যাক্টর কত আছে ক্যাপিটাল A22, এটার কোফ্যাক্টর কত আছে ক্যাপিটাল A32। এদের যদি যোগফল নির্ণয় করি সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। একই নম্বর 3 নম্বর যদি কলাম নেই, 3 নম্বর কলামে কত আছে A13 A23 A33 ইন্টু এর যদি কোফ্যাক্টর করি A13, এর যদি কোফ্যাক্টর করি A23, এর যদি কোফ্যাক্টর করি A33, তো এদের যদি যোগ করি এটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গেই সমান হবে। তো এখান থেকে আমরা কি শিখলাম, এখানে তিনটা সূত্র কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম যে এনি কলামের, যে কোনো কলামের এলিমেন্ট, এনি কলামের এলিমেন্ট ইন্টু ওই এলিমেন্টের কোফ্যাক্টর, এদের যদি যোগফল করি সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। যেমন এখানে রোয়ের সাপে করছি, যে কোনো রো তার ওই রোয়ের এলিমেন্টের কোফ্যাক্টর গুণফল যেমন ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হয়, সেরকম যে কোনো কলাম এবং ওই কলামের এলিমেন্টের কোফ্যাক্টরের গুণফল ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। এবার চলে আসো, যে কোনো রোয়ের এলিমেন্ট নিলাম, অন্য রোয়ের কোফ্যাক্টর নিলাম, সেক্ষেত্রে কী হবে, দেখো ধরো ফার্স্ট এটা নিলাম, যে প্রথম রোটা নিলাম, প্রথম রোয়ের এলিমেন্ট নিলাম, এবার সেকেন্ড রোয়ের আমরা কোফ্যাক্টর নিলাম, তাদের গুণফলের যোগ করলে কী হবে, সেক্ষেত্রে তার ভ্যালু 0 আসবে। আমি বলছি, দেখো ধরো আমরা প্রথম রোটা নিলাম, যেখানে দেখাচ্ছি, দেখো প্রথম রোটা নিলাম, প্রথম রোয়ের এলিমেন্ট কত আছে A11 A12 A13, এবার প্রথম রোয়ের এলিমেন্ট নিলাম, দ্বিতীয় রোয়ের কোফ্যাক্টর নিলাম, ধরো এটার কোফ্যাক্টর কত A21 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A21, এটার কোফ্যাক্টর কত ক্যাপিটাল A22, এটার কোফ্যাক্টর কত ক্যাপিটাল A23, এদের যদি যোগফল করি সেটা কত আসবে, 0 আসবে। একই রকম যদি এই এলিমেন্টগুলো নেই, এই এলিমেন্ট নিলাম আর এটার কোফ্যাক্টর নিলাম, এই রোয়ের কোফ্যাক্টর নিলাম, তাহলে এই এলিমেন্ট কত আছে, একই রকম আমি A31 A32 A33, তো এটার কোফ্যাক্টর কত A31, এটার কোফ্যাক্টর কত A32, এটার কোফ্যাক্টর কত A33, এদের যোগফল করলে সেটা কত হবে, 0 আসবে। একই রকম সমস্ত রকম, যে এটার এলিমেন্ট নিলাম এটার কোফ্যাক্টর নিলাম, কিংবা এটার এলিমেন্ট নিলাম এটার কোফ্যাক্টর নিলাম, যাই নেই না কেন এনি রো আদার রোয়ের কোফ্যাক্টরের গুণফলের যোগ করলে তার ভ্যালু কত আসবে, 0 আসবে। তাহলে এখানে লিখতে পারো, যে এখানে লিখে রাখতে পারো, এনি রো এর এলিমেন্ট ইন্টু আদার রোয়ের কোফ্যাক্টর, এদের গুণফল কত হবে, 0 আসবে। মানে এগুলোকে গুণ করার পর যোগ করলে তার ভ্যালু 0 আসবে।
আচ্ছা, একই রকম এনি কলাম আর আদার কলামের কোফ্যাক্টর নিলে তার ভ্যালু 0 আসবে, সেটাও লিখে রাখছি। দেখো, ধরো এটা নিলাম, এনি কলাম বলতে এটা লিখলাম, এই কলামের এলিমেন্টগুলো নিলাম, A11, এখানে A21, এখানে A31, এই কলাম নিলাম। আচ্ছা, এটার কোফ্যাক্টর নিলাম, এটার কোফ্যাক্টর বলতে কত, এইটার A13 কোফ্যাক্টর কত হবে, A13, এটার কোফ্যাক্টর কত, এটা হচ্ছে A23, এটার কোফ্যাক্টর কত, A33। তো এদের যোগফল কত হবে, এদের যোগফল 0 আসবে। তো এখানেও লিখে রাখতে পারো যে এনি কলামের এলিমেন্ট ইন্টু আদার কলামের কোফ্যাক্টরের গুণফল কত আসবে, 0 আসবে। তো এখানে লিখে রাখবে যে এনি কলামের এলিমেন্ট ইন্টু আদার কলামের কোফ্যাক্টর, এদের গুণফল কত হবে, গুণ করার পর যোগ করলে ভ্যালুটা 0 আসবে। আচ্ছা, কেউ যদি ফার্স্ট রোয়ের এলিমেন্ট আর ধরো সেকেন্ড কলামের কোফ্যাক্টর নেয়, সেক্ষেত্রে কী ভ্যালু আসবে, এতক্ষণে রোয়ের সঙ্গে রো করছিলাম, কেউ হয়তো নিল ফার্স্ট রোয়ের এলিমেন্ট ইন্টু মানে আর-এর এলিমেন্ট নিল, আর-এর এলিমেন্ট ইন্টু ধরো সেকেন্ড কলামের কোফ্যাক্টর নিলাম, সেকেন্ড কলাম মানে C1-এর কোফ্যাক্টর নিলাম, সমান এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আমরা বলতে পারবো না কি আসবে, এর ভ্যালু যা কিছু আসতে পারে। তো লিখে দেওয়া যাবে যা কিছু আসতে পারে, যা কিছু আসতে পারে, এটুকুই। তো আমি কি বললাম জাস্ট একটু বলে দিচ্ছি, যে কোনো একটা রো নিলাম এবং সেই রোয়ের কোফ্যাক্টর যদি গুণ করার পর যোগ করি, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হয়। একই রকম কোনো একটা কলাম নিলাম এবং সেই কলামের এলিমেন্টের কোফ্যাক্টরের গুণফল করলাম, গুণ করার পর যোগ করলাম, সেটাও ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান হবে। আর কি বললাম, কোনো একটা রো নিলাম, আদার্স রোয়ের কোফ্যাক্টরের গুণফল করলাম, গুণফল করার পর যোগ করলাম, সেক্ষেত্রে ভ্যালু 0 আসবে। একই রকম কোনো একটা কলাম নিলাম এবং আদার কলামের কোফ্যাক্টর নেওয়ার পর কোফ্যাক্টরগুলো গুণ করলাম, গুণফল করার পর যোগ করলাম, সেক্ষেত্রে ভ্যালু 0 আসবে। আর কি, যে কোনো একটা রোয়ের এলিমেন্ট আদার কলামের এলিমেন্ট নিলাম, সেক্ষেত্রে ভ্যালুটা কি আসবে আমরা কিছু বলতে পারবো না, কি আসবে, যা কিছু আসতে পারে, এটুকুই। এবার দেখো, তোমাদের কিছু আমি প্রপার্টি পড়াবো। তো এই প্রপার্টিগুলো পড়লে তোমাদের কী সুবিধা হবে, কিছু ডিটারমিনেন্ট বের করতে গেলে আমাদের প্রপার্টিগুলো যদি লাগাই, সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট বের করতে অনেক সুবিধা হবে, কিছু ক্যালকুলেশান অনেক সুবিধা হবে। তো যদিও এই প্রপার্টিগুলো তোমাদের নেক্সট চ্যাপ্টারে আছে, তো আমরা এই চ্যাপ্টারেই করে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারেই তোমাদের যখন ডিটারমিনেন্ট বের করতে যাবে সেখানে আমরা অ্যাপ্লাই করবো, সেই জন্য আমরা এই চ্যাপ্টারেই প্রপার্টিগুলো করে দিচ্ছি। দেখো, ফার্স্ট প্রপার্টি দেখো, 1 নম্বর প্রপার্টি কী বলেছে, 1 নম্বর প্রপার্টিটা লিখবে, কোনো একটা ডিটারমিনেন্টের যদি কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা এলিমেন্টের মান 0 হয়, তখন ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। কি বললাম আমি লিখে দিচ্ছি, কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটি রো কিংবা কলাম এর প্রত্যেকটি মান যদি 0 হয়, যে কোনো রো বা কলামের প্রত্যেকটি মান 0 হলে তবে তার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। কি বললাম, যে কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রো কিংবা কোনো একটা কলাম যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, সেই রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট কিংবা সেই কলামের যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নির্ণয় করি, তখন তার ভ্যালু 0 আসবে। আমি একটা উদাহরণ দিয়েই দেখাচ্ছি। সাপোজ একটা ডিটারমিনেন্ট লিখতেছি, ধরো সাপোজ 0 ধরলাম, এখানে প্রত্যেকটা এলিমেন্ট, এই রোটা হচ্ছে 0, 7 2 9 3 4 6, এটা একটা ডিটারমিনেন্ট।
এর ভ্যালু কি দেখো, এই ডিটারমিনেন্টটা একটু লক্ষ্য করো, এই নম্বর রোটা 1 নম্বর রোটার প্রত্যেকটা এলিমেন্ট দেখো 0 আছে। তো এর যদি আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করি তখন এর ভ্যালু কত আসবে, 0 আসবে। আমি করে দেখাচ্ছি, দেখো সাপোজ এর সাপেক্ষে করতেছি, এর সাপেক্ষে করলে কত হবে, R1 এর সাপেক্ষে করতেছি, তাহলে 0 0 লিখে কী করব, এই 0 বরাবর রোয়ার কলাম চাপা দেবো, 2 9 4 6 হবে, 2 9 4 6 হবে, -0 এটা মাইনাস আলে এটা বরাবর রোয়ার কলাম কী করবো, চাপা দেবো, 7 9 3 6 আসবে, 7 9 3 6 প্লাস 0 আসবে, এই 0 সাপেক্ষে রোয়ার কলাম চাপা দিলে 7 2 3 4 0 7 2 3 4 সমান, এখানে করলে 0-র সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কত হবে 0, মাইনাস এটার সঙ্গে যদি এটা গুণ করি 0, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 0 আসবে, সমান কত হবে 0 আসবে। তো সুতরাং দেখলাম যে কোনো একটা রো যদি 0 হয় তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কত আসে, 0 আসে। একই রকম যদি আমরা এই কলামটা যদি 0 আসে, যে ফার্স্ট রো যদি 0 হয় তখন তার ভ্যালু 0 হবে এমন কোনো ব্যাপার না, এই রোটাও যদি 0 হয়, সাপোজ এরকম একটা লিখলাম 7 2 9 3 4 6 9 0 0 0, এই নম্বর রোটা 0, তো এই নম্বর রোটা 0 হলো তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, তখন আমরা এই রোয়ের সাপেক্ষে এক্সপেন্ড করব, তখন এইখানে এক্সপেন্ড করলে তখন তার ভ্যালু 0 আসবে। কিংবা এই কলাম যদি 0 হয়, প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 আসে তখন তার ভ্যালু 0 আসবে। তো এটাই বলছি যে কোনো একটা রো কিংবা কোনো একটা কলাম এর প্রত্যেকটি ভ্যালু যদি 0 থাকে, মানে প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 থাকে সেই রোয়ে, তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কী আসবে, 0 আসবে। নেক্সট প্রপার্টি লিখবে 2 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি কী বলছে এখানে, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্ট বের করব, যা আসবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিব। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিতে জানো, রোটাকে কলাম বরাবর লিখে দিলে সেই ম্যাট্রিক্সের কী হয়ে যাবে, আমাদের ট্রান্সপোজ চলে আসবে। তো কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিলাম, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার পর তার ডিটারমিনেন্ট বের করলাম, তখন দুটোর ভ্যালু কী আসবে, সেম আসবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো এটা একটা ম্যাট্রিক্স কত, আচ্ছা এটা ডিটারমিনেন্ট দিয়ে লিখে দিচ্ছি, ধরো এটা ডিটারমিনেন্ট এ, ধরো 3 5 7 2 6 8 0 4 9, তো এটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু এটা। তো এটা যদি আমরা ট্রান্সপোজ নিই, ধরো এটা আছে, এটা সাপোজ এটা একটা ম্যাট্রিক্স, ধরো এটা আমি ডিটারমিনেন্ট লিখে দিচ্ছি, যদি এটা আমরা ট্রান্সপোজ নিলাম তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এটা ডিটারমিনেন্ট নির্ণয় করেছি, তো এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজটা হচ্ছে এই রোটা কলাম বরাবর লিখে দেবো, তাহলে 3 5 7 এইভাবে ছিল, তাহলে এইভাবে লিখে দেবো 3 5 7 2 6 8 এইভাবে ছিল, এইভাবে লিখব 2 6 8 0 4 9 এইভাবে ছিল, এইভাবে লিখব 0 4 9 0 4 9। তো এইটা একটা ডিটারমিনেন্ট ছিল, এর ট্রান্সপোজ নিলাম, তার ডিটারমিনেন্ট বের করব, তার ডিটারমিনেন্ট বের করলে দেখবে সেম ভ্যালু আসবে। অমনি নর্মালি ডিটারমিনেন্ট এটা বের করবো, ধরো এটা ক্যালকুলেশন করে দেখলাম, সাপোজ ধরো 15 এলো সাপোজ, তো ট্রান্সপোজ নেওয়ার পর তার ডিটারমিনেন্ট বের করে দেখবো, সেটাও দেখবে 15ই অ্যান্সার আসবে। এটাই বলছি যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব, তারপর সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিয়ে তার ডিটারমিনেন্ট বের করব, দুটোর ভ্যালু কি আসবে, সেম আসবে। এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর কি প্রপার্টি কী বলেছে, 3 নম্বর প্রপার্টি কোনো একটা নির্ণয় করে কোনো একটা রো, যে কোনো দুটি রো যদি পরস্পর যদি পরিবর্তন করি তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে কিন্তু চিহ্ন অপরিবর্তিত হয়ে যায়। তো কি বললাম, কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটি রো অথবা কলাম, যে কোনো একটা রো অথবা কলাম যদি পরিবর্তন করা হয়, তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। কিছুই বুঝতে পারলেনি, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরো
একটা এক্সাম্পল দিয়ে দেখালেই বুঝতে পারবো। সাপোজ এই একটা ডিটারমিনেন্ট ধরো 2 3 5 7 8 6 4 9 0, এটা একটা ডিটারমিনেন্ট। তো কি বলছে, কোনো একটা ডিটারমিনেন্টে যে কোনো দুটি রো বা কলাম যদি পরিবর্তন করা হয়, পরিবর্তন বলতে কি, ধরো এই রোটা এইখানে যাচ্ছে আর এই রোটা এখানে যাচ্ছে, ফার্স্ট রোটা থার্ড রোতে যাচ্ছে, থার্ড রোটা হচ্ছে ফার্স্ট রোতে যাচ্ছে, তখন তার সেই যে ডিটারমিনেন্টে আসবে তার যে ভ্যালুটা আসবে একই আসবে, বাট চিহ্ন অপরিবর্তিত হবে। দেখো আমি আরেকটা ডিটারমিনেন্ট লিখছি, এটাকে আমরা এক্সচেঞ্জ করতেছি, এক্সচেঞ্জ করলে কত হবে, তাহলে এখানে কত আসবে, এক্সচেঞ্জ করলে এই ডিটারমিনেন্টটা কেমন হয়ে যাবে, এই 5 6 0টা প্রথমে যাবে আর এটা লাস্টে আসবে, তাহলে 5 6 0 প্রথম আসবে, আর এটা যেমন আছে 3 8 9, এখানে কত আসবে 274। এখানে কি করলাম, R1 রোটা R3তে কনভার্ট করলাম, কোথায় গেল, R1 রোটা R3তে গেল আর R3 রোটা R1-এ গেল, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে R1টা R3তে গেছে, R3টা R1-এ আসছে। তো এটাই বলছে যে যদি রো আর কলাম যদি চেঞ্জ করি, ফার্স্ট রোটা থার্ডে গেল, থার্ডটা ফার্স্টে গেল, তো এক্ষেত্রে যে ডিটারমিনেন্টের ভ্যালু পাচ্ছি, ধরো এটা ক্যালকুলেশন করে আমরা ধরো 30 পেলাম, তো চেঞ্জ করার পর যে ডিটারমিনেন্টটা পাবো তার ভ্যালুটা কত আসবে, তার ভ্যালুটা 30ই আসবে, 30 আসবে, বাট চিহ্ন পরিবর্তিত হবে, এক্ষেত্রে +30 আসছিল, এক্ষেত্রে -30 আসবে। 30টা কি, 30টা জাস্ট ধরছি যে এটা ক্যালকুলেশন করলে সাপোজ ধরো 30 আসবে, এক্ষেত্রে যদি 30 আসে তো আমরা প্রথম রো আর থার্ড রো চেঞ্জ করছি, চেঞ্জ করার পর তার ভ্যালু 30ই আসবে, বাট এখানে +30 ছিল, এখানে -30 আসবে, আর এখানে যদি -30 আসতো এখানে তখন +30 আসতো, জাস্ট মান একই থাকবে, চিহ্ন পরিবর্তিত হবে। আচ্ছা একই রকম যদি এটা চেঞ্জ করি, এই ফার্স্ট কলাম আর এটা চেঞ্জ করছি, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, ঠিক একই রকম এটার ভ্যালু যা হতো চেঞ্জ করার পর তার ভ্যালু একই থাকবে, সাইন অপোজিট হবে। একই রকম এটা যদি চেঞ্জ করি, এটা এখানে আসছে, এই কলামটা এখানে গেছে, এই কলামটা ওখানে গেছে, একই রকম দুটোর ভ্যালু একই থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটাই আর কিছু না। নেক্সট দেখো, নেক্সট প্রপার্টি কি বলছে, 4 নম্বর প্রপার্টি দেখো, আইভি 4 নম্বর প্রপার্টি, কোনো একটা ডিটারমিনেন্ট আছে, ধরো ডিটারমিনেন্ট ধরো 3 5 7 2 8 6 0 4 9, একটা ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টের সঙ্গে যদি আমরা সাপোজ ধরো আমরা এই ডিটারমিনেন্টের সঙ্গে 4 গুণ করলাম, তাহলে অতএব কত হবে, 4 যদি গুণ করি 4 ইন্টু ডেল্টা, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ধরো ডেল্টা, তো এর সঙ্গে 4 গুণ করলাম, তো ডিটারমিনেন্টের সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে এধারেও 4 গুণ হবে, তো এধারে যদি 4 গুণ হয় 4 ইন্টু এইটা হবে 3 5 7 286 0 4 9, এইভাবে গুণ হবে, সমান। একটা কথা মনে রাখবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো একটা সংখ্যা দিয়ে যখন গুণ করতাম তখন ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হতো, বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম হবে না। ডিটারমিনেন্টের সঙ্গে যদি কোনো একটা সংখ্যা গুণ করা হয় তখন ডিটারমিনেন্টের যে কোনো একটা রোয়ের এলিমেন্টের সঙ্গে কিংবা যে কোনো একটা কলামের এলিমেন্টের সঙ্গে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে না। তো দেখো এখানে যদি 4 গুণ করছি, হয় ফার্স্ট রোয়ের সঙ্গে গুণ হবে, নাহলে এই রোয়ে কিংবা এই রোয়ে, যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলামে গুণ হবে। আমরা ফার্স্ট রোয়ের সাথে গুণ করেছি, তাহলে এখানে কত হবে, 4 গুণ করলে 3 × 4 5 × 4 7 × 4 289 যেমন থাকবে 0 4 9, এটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হতো। এভাবেও করতে পারি, কিংবা কেউ যদি এভাবেও গুণ করবে 5 × 4 8 × 4 4 × 4 সেভাবেও হবে। তো এটাই বলা যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে যে কোনো রো কিংবা যে কোনো কলামে এলিমেন্টের সঙ্গে গুণ হবে, প্রত্যেকটার সঙ্গে গুণ হবে না। নেক্সট 5 নম্বর প্রপার্টি দেখো, 5 নম্বর প্রপার্টি কী বলেছে, কোনো একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো কিংবা দুটো কলাম যদি সেম থাকে তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0 থাকবে। তো লিখে দিচ্ছি, কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটি রো অথবা কলাম যদি সেম থাকে তবে তার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, তবে তার
ডিটারমিনেন্টের ভ্যালু সেম নয়, ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, 0 হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সাপোজ এটা একটা ডিটারমিনেন্ট 3 5 7 2 8 6 3 5 7। দেখো এই একটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসবে, তোমরা করে দেখতে পারো এটা 0 আসবে। কেন 0 আসবে একটু লক্ষ্য করো, এখানে 1 নম্বরের কত আছে 3 5 7, 3 নম্বরের কত আছে 3 5 7, এখানে কত আছে 1 নম্বর রোয়ের সঙ্গে 3 নম্বর রো কী আছে, সেম আছে। তো আমি কি বলেছি, যে কোনো দুটি রো যদি সেম থাকে তখন সেই তার ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে, 0 আসবে। একই রকম যদি এই কলামের সাপেক্ষে এই কলামটা এখানে 3 2 3 আছে, এখানে যদি 3 2 3 থাকতো তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কী আসবে, 0 আসবে। তো সুতরাং যে কোনো দুটি রো কিংবা যে কোনো দুটি যদি কলাম যদি সেম থাকে তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে, 0 আসবে। নেক্সট ভিআই। আচ্ছা, ভিআই কোনো প্রপার্টি নয়, জাস্ট কিছু অপারেশন কীভাবে করি ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেগুলো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ একটা ডিটারমিনেন্ট ধরো, ডিটারমিনেন্ট 4 2 9 3 6 1 2 0 0 না, এখানে ধরো 5 ধরলাম, 2 4 ধরো এখানে লিখলাম 6 7 লিখলাম, এটা একটা ডিটারমিনেন্ট। তো দেখো আমরা অনেক সময় ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিছু অপারেশন করতে পারি, রোয়ের অপারেশন কিংবা কলামের অপারেশন করি। অপারেশন করলে কি হয়, ডিটারমিনেন্টের ক্যালকুলেশনটা অনেক সুবিধা হয়ে যায়। যে আমরা কিছু একটা রোয়ের অপারেশন করলাম, সেই অপারেশন করার ফলে দেখলাম সেই রোটা কী হয়ে যাচ্ছে, কিছু এলিমেন্ট 0 হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ডিটারমিনেন্ট বের করতে অনেক সুবিধা হয়, ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। তো সেই জন্য আমরা অপারেশনগুলো করি। তো আমরা অপারেশনগুলো কীভাবে করি সেটাই আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরো এটা একটা ডিটারমিনেন্ট, সাপোজ আমরা এখানে এই 3 নম্বর ফার্স্ট কলামটা আমরা অপারেশন করতেছি। ফার্স্ট কলামটা আমরা কীভাবে অপারেশন করতেছি, ফার্স্ট কলামটা আমরা এভাবেই অপারেশন করতেছি। এখানে লিখছি দেখো যে কার অপারেশন করতেছি, প্রথম কলাম, এটা কত নম্বর কলাম, 1 নম্বর কলাম। তো এর আমরা অপারেশন করতেছি, সেই জন্য C1 ড্যাশ, এর অপারেশন করলে যেটার আমরা অপারেশন করব সেটা C1 লিখে মাথায় ড্যাশ দিব। এটা কি বোঝাচ্ছে, C1 ড্যাশ মানে C1 এর আমরা অপারেশন করতেছি। C1 এর অপারেশন কীভাবে করতেছি, C1 এর এলিমেন্টটা লিখব, C1 এর এলিমেন্ট লিখব। এবার আমরা কী অপারেশন করব সেটা অঙ্ক দ্বারা বুঝতে হবে যে কী অপারেশন করব। আচ্ছা, এটা আমরা জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি বলে যা কিছু করতেছি। ধরো C1 এর অপারেশন সমান কত হবে, C1 বিযুক্ত 2C3, এই অপারেশনটা আমরা লাগাচ্ছি। যে C1 এর এলিমেন্টটা সমান কীভাবে লিখব, C1 এর এলিমেন্ট বিযুক্ত 2 ইন্টু C3 এলিমেন্ট, এই অপারেশনটা আমরা লাগাচ্ছি। তো আমরা কীভাবে করতেছি দেখো, এটা লিখলাম যে C1 এর অপারেশনটা আমরা কীভাবে লাগাচ্ছি, C1 ড্যাশ ইকাল টু C1 মাইনাস 2C3। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, C1 ড্যাশ ইকাল টু কত, C1 বলতে কত, C1 মাইনাস 2 ইন্টু C3, এখানে 2 ইন্টু C3 বলতে কত, C3 এলিমেন্ট কত আছে 9, 2 ইন্টু 9। একই রকম এটার ক্ষেত্রেও লাগবে, C1 এর প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে লাগবে। তাহলে C1 এখানে কত আছে 3 আছে, মাইনাস 2 ইন্টু কত আছে C3 এলিমেন্ট কত আছে 1, তারপর কত আছে C1 মাইনাস 2 ইন্টু C3 বলতে কত হবে 7, এগুলো গুণ আছে। এটাই আমরা প্রথম রোয়ের অপারেশন করে দিলাম। তারপর দেখো একই রকম যদি দ্বিতীয় রোয়ের অপারেশন কিছু করি তো কীভাবে লিখব, দ্বিতীয় রোয়ের যখন অপারেশন লিখব তখন এখানে লিখব C2 ড্যাশ সমান C2 লিখব, এরকম C2 ড্যাশ সমান C2 মাইনাস, প্লাসও দিতে পারি, যা খুশি দিতে পারি, C2 প্লাস ধরো 3C1 দিয়ে দিলাম, C2 প্লাস 3C1। তো এই অপারেশনটা আমরা এখানে C2তে লাগাচ্ছি, তাহলে কত হবে C2 ড্যাশ ইকাল টু, মানে কি C2 ড্যাশ মানে কি C2কে আমরা চেঞ্জ করতেছি। কীভাবে চেঞ্জ করছি, মানে C2কে আমরা অপারেশন করছি, কীভাবে অপারেশন করছি, C2 প্লাস 3C1, মানে এটার সঙ্গে 3, C2 প্লাস 3C1। একই রকম C2 প্লাস 3C1 প্লাস 3C1, এই অপারেশনটা লাগালাম। তারপর এটা যেমন আছে থাকবে 917। আচ্ছা, এটার কি অপারেশন করতে পারি, এই রোটার অপারেশন করতে পারি না। যখনই কোনো একটা ডিটারমিনেন্টের অপারেশন করব তখন একটা রো কিংবা একটা কলামকে আমরা
আনচেঞ্জ রাখবো, সেখানে চেঞ্জ করবো না, সেটা আমরা অপারেশন করবো না। তো এটা লিখে রাখতে পারো, অপারেশন করার সময় যে কোনো একটি রো অথবা কলাম আনচেঞ্জ রাখবো, মানে সেখানে অপারেশন লাগাবো নি, আনচেঞ্জড রাখবো, মানে এটাই বুঝাচ্ছি যে এরপরে আমরা C3' এরকম লিখব না, C3' আর করবো নি, মানে যে কোনো দুটো অপারেশন করব আর একটাকে কি রাখবো, অপরিবর্তিত রাখবো। ক্লিয়ার? একই রকম আমরা রোকেও করতে পারি, যে রোয়ের ক্ষেত্রেও আমরা অপারেশন করতে পারি, সেটা দেখাচ্ছি না। তো রোয়ের ক্ষেত্রেও যখন অপারেশন করব যে কোনো দুটোকে ম্যাক্সিমাম করতে পারি, তো একটাকে আমরা আনচেঞ্জ রাখবো, এটুকুই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যখন আমরা অপারেশন করব, আমরা কার অপারেশন করতেছি, ধরো এখানে প্রথম কলামের অপারেশন করতেছি, যখন প্রথম কলামের অপারেশন করব তো এইখানটায় C1ই থাকবে। আমি রেড পেন দিয়ে দেখে দিচ্ছি, এখানটা দেখো যার অপারেশন করব C1' অপারেশন করছি, সুতরাং এখানে C1ই থাকবে। এখানে 2C1 লিখবো নি, যে C1' 2C1 মাইনাস 2C3 কিংবা 3C1 এভাবে লিখবো নি, এর সহগ যেন 1 থাকে, যেটার অপারেশন করব সেটাই যেন এখানে থাকে। একরকম C2' যখন অপারেশন করছি, C2 যখন অপারেশন করছি তখন প্রথমে যেন C2ই থাকে, আদার্স কিছু ঢুকানো যাবে না। এখানে 4C2 প্লাস 3C1 এভাবে করা যাবে না, এটুকুই। আর একটা জিনিস মনে রাখবে যে একই অপারেশান দুটো রো কিংবা দুটো কলামের ক্ষেত্রে লাগানো যাবে না, এখানে লিখে রাখবে। আচ্ছা, এটা একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখবে, একই অপারেশান মানে সেম অপারেশান দু জায়গায় করা যাবে না, দু জায়গায় আচ্ছা, এটা লেখার দরকার নেই, এখানে লিখবে যে রো বা কলামের ক্ষেত্রে একই অপারেশন লাগানো যাবে না, রো বা কলামের ক্ষেত্রে একই অপারেশন করা যাবে না, এটা কি বোঝাচ্ছে? ধরো আমরা C1-এর অপারেশন করলাম, কেউ C1-এর অপারেশন করলো, C1' সমান C1 প্লাস C2 করে দিল, অবশ্যই ঠিক আছে। এবার যখন C2-র অপারেশন করতে যাচ্ছে, C2' সমান কত হবে, C2 প্লাস C1 করে দিল। দেখো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও করা যাবে, এটাও করা যাবে, বাট একটু লক্ষ্য করো এই অপারেশন আর এই অপারেশন সেম হয়ে যাচ্ছে, সুতরাং একই, দেখো এটা করলে কোনো অসুবিধা নেই, এটাও করলে কোনো অসুবিধা নেই, বাট দুটো একই অপারেশন হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো একই রকম লাগানো যাবে না, এটুকুই বলা। এখানেও C1 প্লাস C2 অপারেশন লাগিয়ে দিচ্ছি, এখানেও C1 প্লাস C2 লাগিয়ে দিচ্ছি, তো সুতরাং একই অপারেশন দুটোর ক্ষেত্রে লাগানো যাবে না, এটুকুই, এটাই লিখেছি এখানে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে আরেকটা মনে রাখবে যে আমরা অপারেশন করার পর যে ডিটারমিনেন্টটা পেলাম, ধরো এখানে কলামটা চেঞ্জ হয়ে গেল, এখানে 4 ছিল, এখানে কত হয়ে যাবে বলতো, 9 × 18, এটা -18 হয়ে গেল, এটা কত হয়ে গেল বলতো, এটা -18 হয়ে গেল, এই এলিমেন্টটা হচ্ছে -18 হয়ে গেল, -18, এটা কত হলো বলতো, এটা হচ্ছে 1 হয়ে গেল, এটা কত হলো বলতো 2 -14, এটা হচ্ছে -12 হয়ে গেল, এটা কত হয়ে গেল, -12 হয়ে গেল। তো এখানে প্রথম রোটা কত হলো, 18, 1 বা -12, এখানে রোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আর এক্ষেত্রেও রোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো রো যদি চেঞ্জ হয়ে যায় অপারেশন করার পর, সেক্ষেত্রে কি ডিটারমিনেন্টের ভ্যালু কি চেঞ্জ হয়ে যায় না, ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে তোমরা বের করে দেখবে, এক্ষেত্রে যদি ডিটারমিনেন্টের ভ্যালু ধরো 20 এলো, তো অপারেশন করার পর যে ডিটারমিনেন্টটা পাবো, যে এলিমেন্ট দিয়ে গঠিত ডিটারমিনেন্টটা পাবো, সেটারও ডিটারমিনেন্টের ভ্যালু 20 আসবে। কিছু বোঝা গেল? অপারেশন করার আগে ডিটারমিনেন্টের ভ্যালু কত পেলাম, 20 পেলাম, অপারেশন করার পর যে ডিটারমিনেন্টটা পেলাম তার ভ্যালু দেখবে 20 আসবে, এটুকুই। নেক্সট দেখো, নেক্সট আরেকটা প্রপার্টি দেখো, এই প্রপার্টিটা কোথাও কাজে লাগে, অনেক সুবিধা হয় ক্যালকুলেশন করতে। দেখো প্রপার্টিটা হচ্ছে, কোনো একটা ডিটারমিনেন্ট যদি সেটা
স্কিউ সিমেট্রিক হয়, কি হয়, স্কিউ সিমেট্রিক হয়। আর ডিটারমিনেন্টের যদি অর্ডারটা অড অর্ডার হয়, কি বললাম, স্কিউ সিমেট্রিক, আর যদি অড অর্ডার হয় সেইটা, তখন তার যদি ডিটারমিনেন্ট নির্ণয় করি, তখন তার যদি এই ডিটারমিনেন্ট নির্ণয় করি, এটা ডিটারমিনেন্ট চিহ্ন, তখন তার ভ্যালু কত আসবে, 0 আসবে। কিচ্ছু বোঝা যায়নি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কি বললাম, কোনো একটা ডিটারমিনেন্ট যদি স্কিউ সিমেট্রিক হয় এবং সেটা যদি অড অর্ডার হয়, মানে 3/3, 5/5 এরকম অবস্থাতে যদি থাকে, তখন তার ডিটারমিনেন্ট নির্ণয় করলে তার ভ্যালু কত আসবে, 0 আসবে। আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাচ্ছি। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 0, 5, 9, -5, 0, -6, এটা -6, ধরো 6, 0, এই একটা ডিটারমিনেন্ট। এটা কত বাই কত, 3/3 ডিটারমিনেন্ট। একটু লক্ষ্য করা, এই যে ডিটারমিনেন্টটা আছে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। কেন স্কিউ সিমেট্রিক? এটা হচ্ছে বিপরীতসম, মানে কর্ণ বরাবর এলিমেন্টগুলো কত আছে, 0 আছে, এবং এই এলিমেন্ট দেখো সেম আছে বাট অপোজিট সাইন, সেম আছে অপোজিট সাইন। সুতরাং এটা কি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, আমি কি বলছি, একটা ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক এবং তার অর্ডার যদি অড অর্ডার হয়, এখানে অর্ডারটা কত আছে, 3/3, তখন তার এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0 আসবে। ওকে, আচ্ছা এটা 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর দেখো, আচ্ছা এটা তোমরা চেক করে দেখবে যে এটাকে ক্যালকুলেশন করে দেখবে 0ই আসবে। 2 নম্বর বলছে যে কোনো একটা ডিটারমিনেন্ট যদি স্কিউ সিমেট্রিক হয়, স্কিউ সিমেট্রিক এবং তার অর্ডার যদি ইভেন অর্ডার হয়, কি অর্ডার, ইভেন অর্ডার হয়, তখন তার ডিটারমিনেন্টের ভ্যালুটা একটা স্কোয়ার নাম্বার আসবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সাপোজ ধরে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। একটা ডিটারমিনেন্ট কী বলছে, স্কিউ সিমেট্রিক মানে কি, অবশ্যই কর্ণ বরাবর এলিমেন্ট কত হবে, 0 হবে, এবং ইভেন অর্ডার। আচ্ছা বাকি এলিমেন্ট, এটা ধরো এ, এখানে -এ আসবে, এটা 2/2, এটা অর্ডার কত, 2/2, মানে কি এটা একটা হচ্ছে ইভেন অর্ডার আছে। তখন এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে বলো তো, এখানে কর্ণ বরাবর 0 মাইনাস, এটা কত হবে, এটা গুণ করলে -a², মাইনাসে +a²। তো দেখো যে মানটা আসছে সেটা একটা স্কোয়ার ভ্যালু দিচ্ছে, এটা কি একটা স্কোয়ার ভ্যালু দিচ্ছে, মানে একটা বর্গ আকারে আসছে। মানে ধরো 25 আসলো, 25টা কি একটা স্কোয়ার, 5 স্কোয়ার হবে, কিংবা 36 আসতে পারে, 36 মানে কি 6 স্কোয়ার। তো যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটাকে আমরা স্কোয়ারের আকারে লিখতে পারবো। এটাই বলেছি যে স্কিউ সিমেট্রিক আর যদি ইভেন অর্ডার হয় তার ভ্যালুটা একটা স্কোয়ার নাম্বার আসবে। এটুকুই, ঠিক আছে। তোমাদের ডিটারমিনেন্টের চ্যাপ্টার যতগুলো থিওরি ছিল, সমস্ত থিওরি প্রথম চ্যাপ্টার যেগুলো ছিল সেগুলো প্রায় সব কিছুই করে দিয়েছি। তো নেক্সট ডেটে তোমাদের অনুশীলন শুরু হবে। যদি তোমাদের কোনো কোথাও প্রথম চ্যাপ্টারে কোনো কনসেপ্ট বুঝতে না পারো ডিটারমিনেন্টের ক্ষেত্রে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।